FM. The night comes alive with Graminphone. চলে যাচ্ছে আমাদের প্রথম অতিথির কাছে। আমরা চলে যাব মিস্টার আফনানের কাছে এবং তার কাছে গিয়ে আমরা আজকের প্রথম ঘটনা শুনবো। আফনান ভাই, আমরা কোন ঘটনা দিয়ে শুরু করছি আজকে? আজকে আমাদের রাজবাড়ির কোলাহাট নামক একটা গ্রাম রয়েছে। জি। ওই গ্রামে আজ থেকে প্রায় 100 বছর আগে ঘটে যাওয়া একটা খুব এমন একটি ঘটনা যেটা আজও ওই এলাকার লোকজনের মুখে মুখে শোনা যায়। জি। আজকে ওই ঘটনা দিয়েই আমি শুরু করতে চাই। ধন্যবাদ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার। আজকে যে ঘটনাটি আমি প্রথমে বলেছি রাজবাড়ী জেলার কোলাহাট গ্রামের ঘটনা, যেটা অনেকের মুখেই এটা শোনা যায়। আজকে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো। ঘটনাটি আজ থেকে প্রায় অনেকদিন, বললাম তো 100 বছর বেশি সময়ের আগে। তো এই ঘটনাটি নয়ন নামে একজন আমাকে বলেছিল যেটা প্রথমে শেয়ার করার জন্য। তো ওই সময়ে ওই এলাকায় একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। তো ওনার বিভিন্ন ধরনের বিজনেস ছিল। তো উনি চিন্তা করলেন যে এখন ওই যে আমরা সেই ব্রিটিশ পিরিয়ডে যে দালানগুলো দেখি যে ছোট ছোট পোড়া ইট, তো উনি ওই ইটের একটা ভাটা দেওয়ার পরিকল্পনা করলেন যে আমি একটা ইটের ভাটা দিব। তো উনি একটা অনেক প্রশস্ত একটি জায়গা বেছে নিলেন। ওই জায়গাতে উনি ইটের ভাটা তৈরি করার কাজ শুরু করে দিলেন। উনি যখন কাজ শুরু করে দিলেন, ইটের ভাটা কাজও শেষ হয়ে গেল এবং শ্রমিক নিযুক্ত করলেন। সবকিছু ঠিকঠাক, ইটের ভাটা আগুন দেওয়া হবে। কিন্তু সমস্যা বাঁধলো, ইটের ভাটাতে যখনই আগুন দেওয়া হয় আগুন আর ধরে না। অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু কিছুতেই ইটের ভাটা আগুন ধরছে না। খুব একটা বিব্রতকর পরিস্থিতি। এরকম সপ্তাহ যায়, মাস চলে যাচ্ছে। বসিয়ে বসিয়ে তার অনেক কর্মচারী বেতন দিতে হচ্ছে, ইটের ভাটায় আগুন জ্বলছে না। এটা খুবই একটা সমস্যায় পড়ে গেলেন। তখন এই সমস্যা থেকে উত্তরণের জন্য উনি একজন তান্ত্রিক গোছের এক লোকের পরামর্শ হলেন। তখন উনি বললেন যে তোমার ইটের ভাটা তো এইভাবে হবে না, তুমি একটা কাজ করো, একটা ছাগল বা একটা গরু এইটা বা ভেড়া, এটাকে জবাই করে আগুনের মধ্যে ফেলো, তারপর আগুন ধরাও, তাহলে আগুন ধরবে। কারণ উনি সেটাই করলেন। উনি একটি ছাগল বা ভেড়া বা এই টাইপের কিছু একটা উনি জবাই করে ইটের ভাটার মধ্যে ফেলেন এবং তখন আগুন ধরানোর চেষ্টা করলেন। তো রাসূল ভাই আগুন ধরলো। মিনিট 5 থেকে 10-এর মধ্যেই নাকি আগুনটা আবার হঠাৎ করেই নিভে যায়। আচ্ছা। তো নিভে যাওয়ার পর আবার কিছুতেই চেষ্টা করে আগুন ধরাতে পারলেন না। তো আবার যখন এই তান্ত্রিকের কাছে গেল, তখন বলল যে আসলে এই ছাগল বা গরু এগুলোর কাজ হবে না, একটা কাজ করো, সেটা হচ্ছে মৃত মানুষকে ওখানে নিয়ে আসো। আচ্ছা। যেভাবে পারো নিয়ে আসো কোন একটা মৃত মানুষকে। ওনারা চিন্তা করলেন যে এই মৃত মানুষ কিভাবে আনা যায়। তখন পরিকল্পনা করলেন যে সদ্য কবর হয়ে যাওয়া একটি লাশ ওনারা কবর থেকে নিয়ে আসবেন এবং এমন ভাবে নিয়ে আসবেন এবং কবরটা ঢেকে দিয়ে আসবেন যাতে করে কেউ কিছু বুঝতে না পারে। তো সত্যি রাতের অন্ধকারে ওনার কিছু বিশ্বস্ত লোক গিয়ে সদ্য কবর হওয়া একটি কবর থেকে একটি লাশ নিয়ে আসলেন এবং লাশটি নিয়ে এসে ইটের ভাটার মধ্যে দিয়ে ওই রাতেই আগুন ধরালেন আর কি। আচ্ছা। তো আগুন একদিনের মতো জ্বললো ওখানে। একদিন পরে আবার বিস্ময়কর হঠাৎ করে নিভে গেল। ঠিক যেমন বাতাসে মোমবাতি নিভে যায়, ঠিক এমন ভাবে হঠাৎ করে নিভে গেল আগুনটা। অনেক চেষ্টা করেও জ্বালানো যাচ্ছিল না। তো তখন আবার ওই তান্ত্রিকের যখন শরণাপন্ন হলেন ইটের ভাটার মালিক, তখন বললেন যে মৃত মানুষেও কাজ হবে না, এখানে জীবন্ত মানুষের প্রয়োজন। এখন জীবন্ত মানুষকে কিভাবে এখানে এনে ফেলবে, এটা তো একটা খুব কারণ প্রত্যেক মানুষের আত্মীয় স্বজন আছে, অনেক ব্যাপার স্যাপার সেখানে চলে আসবে, তো এগুলো জানাজানি হলেও সমস্যা। তখন উনি চিন্তা করলেন যে এই গ্রামে একটা পাগল আছে, নাম হচ্ছে মনা পাগল। তো এই পাগলটাকে এখানে কাজে লাগানো যাবে। তান্ত্রিক বলে দিয়েছিল যে মানুষটার বয়স হতে হবে 30 থেকে 40-এর মধ্যে। আচ্ছা, বয়সটাও বলে দিয়েছিল। এই কারণে সমস্যা, যে যেন তেন ব্যক্তিকে তো এখানে নিয়ে আসা যাচ্ছে না। তো চিন্তা করলেন এই মনা পাগলকে ছলে বলে কৌশলে যদি এখানে নিয়ে আসা যায়, তো ওর তো কোনো আত্মীয় স্বজন নাই। সুতরাং পাগলরা একদিন এখানে থাকে আর একদিন ওখানে থাকে। ওকে যদি কেউ দীর্ঘদিন নাও দেখে, কেউ জিজ্ঞাসাও করবে না পাগল কোথায় গেল, আমাদের কাজ তো হাসিল হয়ে যাচ্ছে। তখন ওনার কয়েকজন বিশ্বস্ত 4-5 জন লোক মনা পাগলকে বললো যে ও ইটের ভাটার ওখানে চলো, তোমাকে অনেক ভালো ভালো খাবার দিব।
তো পাগল পাগল তো রাজি হয়ে গেল। সে তো অবহেলিত, মানুষের বাসায় বাসায় যায় খাবার চায়, অনেকে দেয় না, দুর্ব্যবহার করে। চিন্তা করলো যে ভালোই তো, ওখানে গিয়ে যদি খাবার দেয়। আচ্ছা, তো রাতের বেলায় কাজটা ঘটেছে, টোটাল কাজটা রাতের বেলা করেছে, যাতে করে দিনের বেলা লোকজন না দেখে যে ওকে কারা নিয়ে যাচ্ছে, মানে সাক্ষী রাখবে না আর কি, এমন একটা অবস্থা। তো ওকে ইটের ভাটায় নিয়ে যাওয়া হলো এবং সব আগের থেকে সেট করা ছিল। ইটের ভাটার নির্দিষ্ট কিছু জায়গা থাকে, আমরা দেখেছি যে খড়ি বা কাঠ খড় যেখানে মানে ভিতরে ফেলে আর কি, ওই জায়গায় নিয়ে গিয়ে ওকে ধাক্কা দিয়ে ভিতরে ফেলে দেওয়া হয় এবং পূর্ব পরিকল্পনা ভাবে সাথে সাথে আগুন ধরিয়ে দেওয়া হয়। তো আগুন দাও দাও করে জ্বলে ওঠে। ওই সময়ই জ্বলে ওঠার পরে ইটটা টোটাল পুড়তে যতদিন সময় লাগে, সুন্দরভাবে ইটের ভাটা আগুন জ্বলেছে, কোনো সমস্যা হয় নাই। ইটের ভাটা থেকে ইট বের করেছে, ইট বিক্রিও হয়ে গেল। সমস্যা বাঁধলো কিছু মানে এই ইট যখন বিক্রি হয়ে গেল তারপর থেকে। তো এক লোক রাতের বেলা ফিরছিল বাসায়, তখন একা একা ফিরছিল, রাস্তার ধারে দেখে একজন লোক বসে আছে। তখন বললে, এই তুই কে রে? দেখে তো মনা পাগলের মতো মনে হয়, তুই কি মনা পাগল নাকি? বলে, হ্যাঁ আমি মনা পাগল। বলে, তুই এতদিন পরে কোত্থেকে আসলি? বলে, আসছি তো আমার খুব পানি পিপাসা চেপেছে, আমাকে একটু পানি দিতে পারবি? বলে, আমার কাছে তো এখন পানি নাই। তাহলে এদিকে আয়, দেখ আমার কি অবস্থা হয়েছে, খুব পানি পিপাসা চেপেছে। উনি কাছে গিয়ে ওই লোকটা দেখে যে মনা পাগলের সমস্ত শরীর ঝলসানো এবং শরীর দিয়ে ধোঁয়া উঠছে, মনে হয় যে সদ্য আগুনে পোড়ালে যা হয় আর কি, এরকম ধোঁয়া উঠছে। ওই দৃশ্য দেখে উনি ভয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যান। তারপরে সকালবেলা যখন ওনার জ্ঞান ফেরে, তখন উনি লোকদেরকে বলেন যে রাতের বেলা মনা পাগলকে দেখলাম, ওর শরীরের এই অবস্থা। তখন যাই হোক, ঘটনাটা এইখানেই আপাতত শেষ। কিন্তু 3-4 দিন পর থেকে ওই যে ব্যক্তি মনা পাগলকে দেখেছিল, তার শরীরে অদ্ভুত রকমের ফোসকা পড়া শুরু করে। ঠিক যে মানুষের কোন শরীরের কোন অংশ পুড়ে গেলে যেরকম হয় আর কি, ওরকম ফোসকা পড়া শুরু করে। তো এরকম ফোসকা পড়তে পড়তে শেষ পর্যন্ত তার পুরো শরীর এমন অবস্থা হলো, মনে তার পুরো শরীরটা আগুনে ঝলসানো, এবং উনি মারা যায়। তো রাতের বেলা ঠিক একই রকম ভাবে এই মনা পাগলকে বিভিন্ন ভাবে দেখা যায়, এবং যেই দেখে পরেই তার শরীরের একই রকমের সমস্যার সৃষ্টি হয় এবং সেও একই রকম ভাবে মারা যেতে থাকে। স্কিন ডিজিজ হয়ে যায়। স্কিন ডিজিজ হয়ে যায়। এখন চারদিকে এই মনা পাগল আতঙ্ক পুরো গ্রামে মানে এমন ভাবে ছড়িয়ে পড়লো যে সবাই ভয়ে ভীত, যে এই পাগলটাকে দিনে দেখা যায় না, আগে দিনে দেখা যেত, রাতেও দেখা যেত, এখন দিনে দেখা যায় না, এর রাতের বেলা কোথা থেকে আসে? সুতরাং রাতে আমরা একে খুঁজবো। গ্রামবাসী সবাই এক জায়গায় বসে মিটিং করলো যে পালাক্রমে মশাল নিয়ে আমরা খুঁজবো, একে ধরতে হবে। গ্রামবাসী সিদ্ধান্ত। আচ্ছা। কিন্তু রাতের বেলা, রাতের পর রাত খোঁজা হচ্ছে, মনা পাগলকে কেউ দেখে না। আচ্ছা, অদ্ভুত ব্যাপার। তো মনা পাগল এত চালাক হয়ে গেল যে সে ধরা দিচ্ছে না। তো যাই হোক, কিছুদিন পরে এই পাহারার ইটা কমে আসে। তো ইটের ভাটার যে 4-5 জন মানে নিয়ে গিয়েছিল আর কি মনা পাগলকে, এরাও পর্যায়ক্রমে মনা পাগলকে দেখা শুরু করে। সবাই একই রকম ভাবে সেম একই ধরনের স্কিন ডিজিজে তারা মারা যায়। আচ্ছা, এমনকি ওই ইটের ভাটার মালিকের ছেলেও একই রকম ভাবে মারা যায়। মনা পাগলকে দেখেছে, কিন্তু মনা পাগলকে কেউ মানে দিনের বেলা কেউ দেখে না এবং চেষ্টা করে রাতের বেলা দেখা যায় না। ও যাকে দেখা দেয় সেই শুধু দেখে। মজার বিষয় আসল ভাই, যে ওই যারা মারা গেল এরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে ওই ইটের ভাটার সাথে জড়িত, কাজের সাথে জড়িত। তার মানে এই অন্যায় কাজটা করেছিল তারাই একে একে মারা যাচ্ছে। মারা যাচ্ছে ইটের ভাটার ইসের সাথে জড়িত আর কি। কোন গ্রামের নিরীহ লোক মনা পাগলকে দেখেনি কখনো। ঘটনা এখানেই শেষ না। ঘটনা এখানেই শেষ না। ইটের ভাটার মালিক উনি একজন খুব ভালো আল্লাহওয়ালা বুজুর্গের সাথে পরামর্শ করলেন যে এই যে সমস্যাটা, এটা কি করা যায়। তো উনি পরামর্শ দিলেন যে তোমাদেরকে যেই ব্যক্তি পরামর্শ দিয়েছিল এই মানুষকে হত্যা করার, যে তার মাধ্যম দিয়ে এই সমস্যাটার সমাধান হতে পারে এবং উনি অচিরেই মারা যাবে। উনি যখন মারা যাবে তখন তোমরা একবার একটা লাশ নিয়ে এসেছিলে কবর থেকে, মৃত ব্যক্তির লাশ, ওটা আবার কবর মানে ইটের ভাটায় পুড়িয়েছিলে। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার কবরে ওই লোকটার লাশটা রেখে এসো, যেই তান্ত্রিক এই পরামর্শ দিয়েছিল, তাহলে এই সমস্যা সলভ হবে। এবং সত্যি ওই যে তান্ত্রিক মানে সেও এক সময় মনা পাগলকে দেখে এবং দেখার পরে সেও বলেছিল যে আমি মনা পাগলকে দেখেছি। এবং উনি মানে দেখার পরে
উনি যেই রাত্রে দেখেছিল তার পরের দিনই, মানে অন্যদের তো মানে ওই ডিজিজটা হতে 3-4 দিন সময় লেগেছে, পরের দিন সকালবেলায় ওনার শরীরের অবস্থা এতটা বিভৎস হয়ে গিয়েছিল যে কেউ ওনার কাছে আসার সাহস পাচ্ছিল না, মানে শরীর পুরে মানে এমন দেখা যাচ্ছিল আর কি। তো তান্ত্রিক যখন মারা গেল তার এটাও মানে রেখে আসা হয়। কিন্তু রাসেল ভাই, এই যে মনা পাগলকে যে পুড়িয়ে মেরেছে এটা কিন্তু গ্রামবাসী জানতো না। গ্রামবাসী জানতো না কারণ তো খুব গোপনে করা হয়েছে। তারপরে যখন এত কিছু ঘটনা ঘটে গেল তখন ওই ইটের ভাটার মালিক উনি স্বীকার করলেন যে আসলে মনা পাগলকে কখনোই দেখা যাওয়ার এইভাবে কারণ হচ্ছে আমরা খুব কৌশলে ইটের ভাটাকে চালু রাখার জন্য মনা পাগলকে ওখানে ফেলে মেরে ফেলেছিলাম। তো এইভাবে এই কারণে লোকজন মারা যাচ্ছে। তখন যখন ওই তান্ত্রিক মারা গেল দীর্ঘদিন কোনো সমস্যার সৃষ্টি হয় নাই। আর ওই যখন জানাজানি হচ্ছিল যে ইটের ভাটায় বিভিন্ন লোক এভাবে মারা যাচ্ছে, মনা পাগলকে দেখছে, ইটের ভাটাও তাও সবাই কাজ ছেড়ে দিয়ে চলে যায়। ইটের ভাটাটা একদম জনশূন্য, মানে বন্ধ হয়ে গেছে আর কি। তো একদিন ইটের ভাটার মালিক উনি কি মনে করে নিজের ইটের ভাটার সকালবেলা হাঁটাহাঁটি করছিল আর কি। তো ইটের ভাটার ভিতরে হঠাৎ করে উনি পড়ে যান। ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না যে কোথায় গেলেন। খুঁজতে খুঁজতে ইটের ভাটার কাছে এসে তখন দেখলেন ভিতরে ওই মালিক পড়ে আছে। তো ওনার শরীরের মানে ওনার যে জামা কাপড় আছে, জামা কাপড়ের কোথাও কোনো পোড়া চিহ্ন নাই, কিন্তু ওনার বডিটা একদম মনে পুরো কয়লা হয়ে গেছে। কিন্তু আগুন তো জ্বলছিল না, ইটের ভাটা অনেকদিন ধরে ইটের ভাটা বন্ধ। তো এই যে ঘটনাটি আসল ভাই, এটি মানে ওই এলাকায় খুব, আপনাদের যে এলাকা সেই এলাকায় হ্যাঁ ওটা খুব প্রচলিত, সবাই জানেন নিশ্চয়ই, অনেকেই জানেন যারা হয়তো বা ওই এলাকার লোক আজকে যারা শুনছেন শুনতেছেন তারা এই বিষয়টার সাথে অনেক পরিচিত থাকতে পারেন। রাসেল ভাই, ইটের ভাটা যেটা ওইটা ছিল আসলে একটা শ্মশান, এক সময় শ্মশান ছিল। ওই শ্মশানটা দীর্ঘদিন পরিত্যক্ত শ্মশান ছিল, পড়েছিল। তো ইটের ভাটার মালিক খুব অল্প, ওইটার মালিকানাও ছিল না, তো উনি ওইখানেই মানে ইটের ভাটাটা দেন এবং ওই কারণে হয়তো আগুন জ্বলছিল না। তাই এইটা আমার মনে হয় যে আগুন না জ্বলার পিছনে এটা একটা কারণ থাকতে পারে। আচ্ছা, তো এই ছিল রাসেল ভাই ঘটনা আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ ভালো জানেন আসলে কি ঘটনা ছিল, বাট আমরা শুনলাম সেটা, এন্ড আমার মনে হয় যে আপনাদের কাছে ভালোই লেগেছে। স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। জি রাসেল ভাইয়া, আমি আদনান, লালবাগ থেকে আসছি। জি, তো আমি কি যে ঘটনাটি ঘটে অ্যাকচুয়ালি আর কি 2003-তে, আমি তখন 5-এ পড়তাম। ঘটনাটি আমার আম্মুর থেকে শোনা। তো ঘটনাটি ঘটে আমার পুকুর বাসায় আর কি। তো পুকুর বাসাটা একটা আর কি হিন্দু বাড়ি ছিল, যেটা আর কি অনেক পুরাতন হিন্দু বাড়ি। তো ঘটনাটি অ্যাকচুয়ালি আর কি 4 দিন ধরে ঘটে ঘটনাটি। তো ফার্স্টের দিন যখন ঘটে সেদিন আমার দাদু আর কি গ্রামের বাড়ি থেকে আমার পুকুর বাসায় আসে। পুকুর বাসায় আসার পর থাকা শুরু করে এবং ঘটনাটি ঘটে অ্যাকচুয়ালি 7টা থেকে 10টার মধ্যে আর কি। মানে এটা পরে কন্টিনিউসলি হয়। ফার্স্টের দিনে জাস্ট খালি মানে আমার ফুপু আর কি বাথরুম থেকে কাপড় টাপড় ধুয়ে ওয়াশ করার পর বারান্দায় আর কি শুকাতে দিল এবং ফিরে এসে দেখে যে খাটের উপরে আর কি অগোছাল ভাবে সেই কাপড়গুলোই আর কি পড়ে রয়েছে। এখন যতবারই দেয় বারান্দায় ঠিক ততবারই আর কি ঘুরে দেখে যে বিছানার উপর পড়ে আছে। তো এটা আর কি সেরকম ভাবে ধরে না। তো এর পরের দিনের ঘটনা ঠিক আবার সেই 7টার দিকে মানে ইটের সুরকি আর কি ছোড়া শুরু হয়। প্রথমে অল্প অল্প করে, এবং বলে রাখা ভালো যে যে বাড়িটা ছিল তার অপোজিটে একটা ডাস্টবিন ছিল এবং বড় পানি ট্যাঙ্ক ছিল এবং কোনো ইটের সুরকি অথবা ইটের গুঁড়া ছিল না। তো এটা কোত্থেকে আসতো এটা কেউ মাথা ঘামায়নি, তখন মনে করতো আর কি রাস্তার ছেলেরা ওরা আর কি ইটের গুঁড়াগুলো ছড়তো। তো এটা বাদ দিয়ে দিল। দেন থার্ড ডেতে তুমুল মানে বৃষ্টির মতো আর কি ইটের গুঁড়া আসা শুরু করলো, ছোট বড় মাঝারি সব রকমের। তো এতে ফুপু আর কি সেরকম ভাবে ঘাবড়ে যায় এবং ফুপাকে বলে যে দেখো তো এটা কি হচ্ছে। প্রত্যেক দিন এই টাইম হলে 7টা থেকে 10টার মধ্যে ইটের গুঁড়া আসা শুরু হয়। তো ফুপা বললো যে হ্যাঁ এটা তো একটা আশ্চর্যজনক ঘটনা। তো এটা বাদ দিয়ে দেয় এবং সেই সময় আমার কাকি এবং কাকা তার মেয়েকে নিয়ে আমার ফুপুর বাসায় বেড়াতে আসে।
তো এসে দেখে যে এরকম ইটের গুড় আসা শুরু হয়, এই জন্য আর কি ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার কারণে মানে আমাদের বাসায় আর কি কাকা কাকি মেয়েকে নিয়ে চলে আসে। দেন ফোর্থ ডেটে হলো গিয়ে মানে সবাই আর কি ড্রয়িং রুমে, সবাই আমার আত্মীয় স্বজন সবাই বসেছিল এবং ডিসকাস করতেছিল যে এটা আসলে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটছে, যে ইটের গুড় আসা শুরু হলো এখান থেকে ওখানে, মানে সব একদম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হচ্ছে। তো 7টা কি মানে 7:45টার দিকে কথা বলা মাত্র শেষ হলো, আবার 7টা থেকে আবার ইটের গুড় আসা শুরু। তো সবাই আবার ভয় পেয়ে গেল। ঠিক তখন মানে ড্রয়িং রুমে সবাই একসাথে বসেছিল, ভেতরের রুমে আর কি পুকুর বাসায় ভিতরের ঘরটার মধ্যে আমার মানে ছোট কাজিনটাকে ঘুম পাড়া রাখছিল। ঠিক ওই মোমেন্টেই মানে কাজিনটা দেখে যে আমাদের কাজের বুয়া ওর সামনে শাড়ি পরে নাচতেছে। তো কি ও ঘুমে চোখ, এমনি ছোট মানুষ দেখে তো ভয় পাচ্ছে, হঠাৎ করে দেখে নাচতেছে। তো এক দূরে এসে ও ড্রয়িং রুমে এসে ওর আম্মুকে বলছে যে আম্মু আমি দেখতেছি যে আমাদের এই কাজের বুয়া নাচতেছে আমার সামনে। তো আম্মু বলছে এটা কিভাবে সম্ভব? ও তো যে সেই সকালে আসে 12টার দিকে, 1টা থেকে 1:30টার মধ্যে কাজ শেষ করে চলে যায়। তো এটা আর কি ওকে বুঝতে হলো। তো এবার সবাই পরামর্শ করে আমার আব্বুকে ডাক দিল। আমার আব্বু অনেক ধার্মিক লোক ছিল, তো তখন আব্বুকে ডাক দিল। আব্বু আসলো ওই দিন, এসে সূরা টুরা পড়লো। তখন আর কি মোটামুটি সব কন্ট্রোল এসে বললো এবং ইটের ছোড়া বন্ধ হয়ে গেল। তখন আব্বু বললো যে আচ্ছা আমি এবার এসে পড়ছি, এবার তোমার কোনো সমস্যা নেই। ঠিক 10 মিনিট পরেই আবার ইটের বর্ষণ শুরু, এবারে এক্সট্রিম লেভেলে, মানে প্রবল একদম বৃষ্টির মতো, কোথা থেকে আসতেছে কেউ জানতেছে না, খুবই মানে একদম ভয়াবহ ঘটনা। তো আব্বু বললো যে আচ্ছা এটা তো আমার পক্ষে তাহলে সম্ভব না, এটাতে বড় কিছু আছে। তো আমার ফুফাকে বললো আচ্ছা চলেন আমরা তাহলে নিউ মার্কেটে এয়ারপ্লেন মসজিদের একটা হুজুর আছে আমার পরিচিত, ওনার কাছে যাই। তো আমার ফুফা আব্বু গেল। তো ওই মসজিদের হুজুর একটা জিন পালতো। তো জিনটি আর কি ছোট মেয়ে হিসেবে ওনার সাথে থাকতো। তো হুজুরটি জিনটির সাথে কথা বলে জানলো যে আমার ফুপুর বাসায় 7টা জিন চালান দেওয়া হয়েছে এবং 7টা জিনই খুবই ভয়াবহ এবং খুবই পাওয়ারফুল, যাদেরকে নর্মাল ভাবে করা যাবে না, কন্ট্রোল করা যাবে না। তো ওনার জিন, উনি তার জিনের মাধ্যমে ওনার মানে ফুপুর বাসায় আর কি বার্তা পাঠায়। তো ওই জিনটি মানে বাড়ির 5টা জায়গা থেকে মোট 5টা তাবিজ নিয়ে আসে। তো হুজুরটি বললো যে এই 5টা তাবিজ মানে জিনগুলো অ্যাকচুয়ালি আমার ফুফাতো ভাইয়ের উপরে চালান দেওয়া হয়েছিল। তো এটাই 5টা তাবিজ ওই মানে আপনার যে ছেলেটি, ওই ছেলেটির দ্বারাই আর কি এই 5টা তাবিজ পুরাতে হবে। আচ্ছা। তো এটা বাসায় নিয়ে যাবেন এবং তার দ্বারা পুরাবেন। এবং এটা পুরানোর আগে আপনি ওকে একটা একলা ঘরে অন্ধকার রুমে জাস্ট একটা মোমবাতি জ্বালিয়ে মোমবাতিটির শিখার দিকে তাকিয়ে থাকতে বলবেন। যদিও এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে তাহলে বুঝবেন যে ওর উপরে চালান দেওয়া হয়নি। আর যদি এদিক ওদিক তাকাতে থাকে তাহলে বুঝবেন যে ওর উপরে চালান দেওয়া হয়েছে। তো বাসায় আসলো ফুফা এবং ডাকলো যে এই এদিকে। তো অন্ধকার রুমে চলে নিয়ে গেল। এরপর মোমবাতি জ্বালানোর পর বললো যে তুই মোমবাতির দিকে এক দৃষ্টিতে তাকা থাক, এদিক ওদিক যাবি না, এক দৃষ্টিতে। তো ভাইয়া কোনো মতেই কনসেন্ট্রেট করতে পারছিল না, এদিক ওদিক খালি তাকাচ্ছিল। তখনই ফুফা বুঝতে পারলো যে আচ্ছা এটাই ঠিক, হুজুরের কথাই ঠিক, যে আমার ছেলের উপরেই চালান করা হয়েছে। এবং এর কিছুক্ষণ পরেই এই যে 5টা তাবিজ ছেলে মানে আমার ভাইকে দ্বারা পুরানো হয়েছে, পুরানো শেষ। তো দেন 4th ডেটে তেমন কিছু মানে হ্যাঁ 4th ডেটে লাস্টে একটা ঘটনা হয়, হঠাৎ সবাই বসেছিল, ভিতরের রুমে হঠাৎ কাঁচ ভাঙার শব্দ। আচ্ছা। ঠাস করে মানে কাঁচ ভাঙা অনেক জোরে শব্দ হলো। এখন সবাই দৌড়ে ভিতর রুমে গিয়ে দেখলো যে আমার ফুপার ওষুধের শিশিটি আর কি মাটিতে পড়েছে। এবং এখানে একটা ব্যাপার হচ্ছে যে ওষুধের শিশিটি অল টাইম আলমারির ভিতরে থাকতো এবং আলমারিটা লক করা থাকতো এবং চাবিটা থাকতো ফুপুর কাছে। আচ্ছা। ফুপুর কাছে অলরেডি চাবিটা আছে এবং আলমারিটা লকড, বাট শিশিটা বাইরে পড়ে গেছে। মনে করতে পারে যে অন্য কোনো শিশি, আমি আলমারিটা খুলে দেখি। আলমারিটা খুলে দেখলো যে না, অ্যাকচুয়াল ওই শিশিটাই বাইরে পড়েছে। তো আবার এই এট দি টাইমে আবার ইটের ঘোড়া বর্ষণ শুরু হয়েছে প্রবল ভাবে। এবার হুজুরকে আবার ফুপা ডাক দিল যে আচ্ছা হুজুর, এখন আপনার তাবিজ পড়ানো হয়েছে কিন্তু তাও তো কিছু হচ্ছে না, তো এখন কি করা যায়? তো হুজুর বলল যে আপনার যে বাসা থেকে 5টি তাবিজ আনা হয়েছে, এই 5টি তাবিজ ছিল আর কি অপশনাল, মানে এটা এছাড়াও বড় আরো 2টা পাওয়ারফুল তাবিজ আছে যেটাকে আমার জিন আর কি আনতে পারেনি, ও অত পাওয়ারফুল যায় না। তো
তো ওই দুইটা আনতে পারিনি, এবং এই দুইটা তো খুঁজে পাওয়া যাবে না, যেহেতু সেজন্য আপনাদের পুরো বাড়িটাকে বন্ধ করতে হবে আর কি, 4টা গজল দিয়ে বাড়ির চারদিকে বন্ধ করতে হবে। তো ও বললো আচ্ছা ঠিক আছে হোক। তো হুজুর, আব্বু, আমার দুই ফুপা আসলো গজাল নিয়ে। তো গজাল নিয়ে মারার আগে হুজুর বললো যে আচ্ছা আপনারা যখন গজাল মারবেন তখন একজনকে আজান দিতে হবে। তো আমাদের ফুপুর বাসার পাশের বাড়ি ভাড়াটি বললো যে আচ্ছা ভাই আমি আজান দিব, আপনারা গজাল মারেন। তো আচ্ছা গজাল মারা শুরু হোক। তো উনি আজান দিতেছে, এবং গজালটা যখনই আর কি গজালের উপরে হাত ধরে মারবে ঠিক তখনই তীব্র বাতাস এবং ভয়ঙ্কর চিৎকার, মানে একদম 40-50 জন একসাথে যদি চিৎকার দেয় ভয়াবহ ভাবে, মানে খুবই একটা জিনিস। এবং হাতুড়িটা যখনই গজালে ছোঁয়াতে যাবে, হাতুড়িটা কোনো মতেই গজালে ছোঁয়াতে পারছিল, প্রচন্ড ভারী, মনে হচ্ছে কেউ 10-12 জন মিলে হাতুড়িটা ধরে এরকম অনেক কষ্টে। আর যে বাড়িটা দেয় ঠিক তখনই বিকট চিৎকার, আর ওদিক থেকে ইটের বসন আছে। ঠিক তখন মেবি রাত 1:30 কি 1:45 বাজে। তো এইভাবে অনেক কষ্ট করে চারদিকে 4টা গজাল দেওয়া হয়েছে, এবং তারপরে অবশ্য কিছু হয়নি। তবে এদিকে একটা কথা হচ্ছে, আমার ফুফাতো ভাই আর কি সেই ঘটনার পরে এখনো মোটামুটি একটু অন্যমনস্ক থাকে, এবং একটু মানে আর কি সবার সাথে আর কি সেরকম ভাবে মেলামেশা করে না, ওই একটু ডিফারেন্ট হয়ে গেছেন তারপর থেকে। আগে এরকম থাকতো না, আমার সাথে অনেক মানে চুপচাপ হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে, একদম চুপ। আগে অনেক খোলামেলা ভাবে সবার সাথে কথাবার্তা বলতো, এখন অবশ্য চুপচাপ আছে। এবং হুজুরটি বলছে যে এই 4টা গজাল যদি আবার উঠানো হয় তাহলে আবার আক্রমণ হবে, এটা শিওর, এবং সেটা ঠেকাতে হলে এর চেয়ে বড় কিছু করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এন্ড এই যে বাসায় ঢিল পড়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে আমি একটু বলতে চাই যে আমার একজন অফিসের কলিগ, তার মানে নানির বাড়িতে এই ঘটনাটা ঘটেছিল, এবং তিনি নাকি শুনছিলেন যে মানে একদম ফোনে শুনতে পাচ্ছিলেন যে পড়ছে, এবং বলছেন যে এখানে এই ঘটনা ঘটছে, এমন না যে এরকম, মানে উনি তখন বলেছিলেন যে আমার নিজের বাসায় যদি এরকম হয়, এবং মাসুমও এখন আমাকে বলছে তারও এরকম ঘটনা আছে, মানে তার এবং কোথা থেকে হয় এই ঢিলের উৎস কি কিচ্ছু না, এবং গোটা গ্রামের মানুষ দেখতে এসছেন যে এই চালে ঢিল দিয়ে ভরে যাচ্ছে। তো এই ঘটনাটা মানে অবিশ্বাস করা যায় কিভাবে আমি জানি না। আমরা আবার আরেকটা ঘটনা চলে যাব, এবং তারপরে আমরা ফিরে আসবো আবার আপনাদের কাছে। আরেকটা আমাদের নতুন লিসেনার আছেন, তার কাছে আমরা যাব, এবং তিনি একটা ছোট ঘটনা বলবেন, এবং আমরা তার কাছ থেকে শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনি আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশিকুর রহমান, সোনারগাঁ তাজমহল থেকে। জি, শুনি আপনার ঘটনা। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি আমার এলাকার তাজমহলের পাশেই ঘটা আমার নিজের সাথেই। তো আমাদের এলাকার মধ্যে আমাদের একটা ফ্রেন্ডস সার্কেল আছে। এই ফ্রেন্ডসদের গ্রুপটার মধ্যে সবগুলোই মোটামুটি দুষ্ট, সবারই একটাই মিশন যে সুযোগ পেলেই কাউকে ভয় দেখান। আপনারা রেগুলার কাউকে না কাউকে ভয় দেখান, এবং সেই ভয় দেখাতে গিয়েই একদিন একটা ঘটনা ঘটেছিল। আপনারা সেটা হচ্ছে ঈদের 2 দিন আগে ছিল, রাইট? কি হয়েছিল সেটা বলেন এখন। আচ্ছা, গত রমজানের ঈদের 2 দিন আগে আমাদের গ্রুপের মধ্যে একজন ছেলে ছিল যে কিনা খুবই সাহসী। তো সেই মূলত সবাইকে ভয় দেখানোর জন্য উদ্যোগটা নেয়। তার নাম হচ্ছে বাবলু। তো সে সবার সামনে এসে বলে যে তাকে নাকি কেউ ভয় দেখাতে পারবো না। সে সবাইকে ভয় দেখায়, কিন্তু সে বলে যে আমাকে যে ভয় দেখাতে আসবে তখন। তারপরে ভয় দেখাতে শুরু করলেন যখন, সেখান থেকে বলেন মাঝখানে ঘটনাগুলো। হ্যাঁ, আচ্ছা, তো সবাই আমরা তাকে টার্গেটে রেখে দিলাম। তো গত রোজার ঈদের 2 দিন আগে গেলাম চুল কাটানোর জন্য সেলুনে। ঈদের আগে সেহেতু অনেক লম্বা সিরিয়াল, প্রায় 12:30 বেজে গেছে। তো আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, তার নাম শরীফ। তো আমরা 2 জন চুল কাটানোর পরে আসতেছি, হঠাৎ করে রাস্তায় দেখি ওই ফ্রেন্ডটা, যাকে নাকি আমরা ভয় দেখানোর জন্য টার্গেটে রেখেছিলাম। তো আমি আর আমার ওই বন্ধু মিলে প্ল্যান করলাম যে আজকে ওকে ভয় দেখাইতেই হবে যে কোনো ভাবে। তো যেহেতু আমরা প্ল্যান করছি একটা, সেহেতু আমাদের তো কাজ করতেই হবে। তো আমি আর আমার বন্ধু মিলে প্ল্যান করলাম যে 2 জন 2 জায়গার মধ্যে লুকায় যাব। তো আমার ওই বন্ধু বলতেছে যে তুই
এই ছোট্ট একটা তাল গাছের নিচে লুকায় থাক, আমি তোর থেকে একটু দূরে লুকাবো। আচ্ছা। তো দুইজনের পরামর্শ অনুযায়ী লুকায় গেলাম। তো যখন নাকি ওই বন্ধুটা আমাদের কাছে আসতেছে, তো তখনই দেখলাম যে আমার পিছনে আমার ওই বন্ধুটা বলতেছে যে আশিক তুই আর ওইদিকে যাইস না, চল আমার সাথে একটু চল, অন্য জায়গা দিয়ে ওরে অন্যভাবে ভয় দেখাবো, সেদিক থেকে ও আরো বেশি ভয় পাইবে। তো ওর পিছনে পিছনে আমি যাইতেছি। তো আমি বললাম যে কই নিয়ে যেতেছিস আমারে? তো ও বলতেছে যে আয় একটু সামনে গেলেই চলবে। তো এরকম করে আমি প্রায় 5-7 মিনিট হাঁটলাম। হাঁটার পরে হঠাৎ করে লক্ষ্য করলাম যে ও আমারে মানে বাজারের ভেতর দিয়ে ঝোপঝাড় একটা জঙ্গল টাইপ এরকম একটা রাস্তা দিয়ে নিয়ে যেতেছে। তো আমি বললাম কি ব্যাপার, তুই কই নিয়ে যেতেছিস আমারে? পরে বলতেছে যে ওই যে দেখ, ওরে দেখা যাইতেছে, এখন তুই এইখানে বস, এইখানে বসে তুই এরকম ভাবে ওরা ভয় দেখাবি, আর আমি তোর থেকে একটু দূরে আছি, আমি এরকম ভাবে ভয় দেখাবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি বসে পড়লাম এখানে ওকে ভয় দেখানোর জন্য। যখন সে আমার সামনে আসতেছে তখন আমি লক্ষ্য করলাম আমার পিছনে কাঁধে কে যেন হাত রাখলো। তো আমি বলতেছি কি ব্যাপার শরীফ, তুই কি ভয় পাইছস, তুই এরকম করতেছিস কেন? পরে হ্যাঁ বলতেছে যে মানে হ্যাঁ কোনো সাড়াই দিতেছে না। তো এরকম করে আমি 2-3 বার ওকে বললাম, বলার পরে দেখি যে ওই পাশ থেকে কোনো সাড়া আসতেছে না আমার কাছে। তো সাড়া আসতেছে না, পরে আমি পিছনের দিকে ফিরে তাকালাম। ফিরে তাকানোর পর যা দেখলাম মানে সাদা কাপড় পরা, হাতগুলো অনেক লম্বা লম্বা, চেহারাটা অনেক ফ্যাকাশে, তেমন ক্লিয়ারলি বোঝা যাইতেছে না, চাঁদের আলো যতটুকু আসে আর কি ততটুকুই দেখলাম। মানে জিনিসটা দেখার পর অনেক ভয় পেলাম। তো ভয় পাওয়ার পরে আমি ওরা ডাকতেছি তুই কই আমার কই নিয়ে আসছিস, বাট আমার কাছে মনে হইতেছে যে কেউ আমার শব্দ শুনতে পাইতেছে না। তো আমি ভয়ে ছোটাছুটি শুরু করলাম। হঠাৎ করে আমি যেহেতু জঙ্গল টাইপ একটা ফুটির সাথে হোঁচট খেয়ে পড়ে গেলাম। তো পড়ে যাওয়ার সাথে সাথে আমি সেন্সলেস হয়ে যাই। পরের দিন সকালে আমি নিজেকে দেখলাম যে আমার বাসায়, তখন দেখি সব ফ্রেন্ডরা আমার পাশে দাঁড়িয়ে আছে। পরে জিজ্ঞেস করতেছে গতকাল রাতে কই গেছিলি? পরে আমি ওদেরকে বললাম যে ঘটনাটা খুলে বললাম, আর আমার সাথে যে ফ্রেন্ডটা ছিল ওকে একটু গালমন্দ করলাম যে তুই এই কাজটা কেন করলি আমার সাথে, এরকম ভাবে তুই আমাকে কেন ভয় দেখালি? পরে হ্যাঁ বলতেছে যে আসলে ব্যাপারটা তো এই না, আমি দেখতেছি যে তুই একা একা কই যেন চলে যেতেছস, আর কি যেন কথা বলতেছস একা একা নিজে নিজেই। তো নিজে নিজে কথা বলতেছস, আমি তোর পিছন থেকে অনেক ডাকতেছি কিন্তু তুই কোনো সাড়াই দিতেছিস না। পরে আমি দেখতেছি যে তুই জঙ্গলের মাঝখান দিয়ে চলে যেতেছস। তো চলে যাওয়ার পরে আমি ভয় আর ওইদিকে সামনে বাড়ি নেই। আমার কাছে যেই সব ফ্রেন্ডের ফোন নাম্বার ছিল আমি ওদেরকে ফোন দিছি। ফোন দেওয়ার পরে ওরা যেহেতু রাত্রে তখন 12:30, অনেকে হয়তো ঘুমিয়ে গেছে, তো আসতে একটু লেট হয়েছে, ওরা লাইট নিয়ে আসছে। তো খোঁজাখুঁজি করে তোরে দেখলাম যে তুই জঙ্গলের ভিতর সেন্সলেস অবস্থায় ঘুরে আসছিস। পরে তোরে বাসায় আনছি। পরের দিন সকালবেলা তোর সেন্স আসলো, দেখলাম তোর অনেক জ্বর। পরে কবিরাজ বা ওজা যা থাকে আর কি তারা এসে আপনার চিকিৎসা করছে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বেশ কিছুদিন থেকে ট্রাই করছিলাম ঘটনাটা শেয়ার করার জন্য, কিন্তু কিছু ব্যস্ততার জন্য সময় করে উঠতে পারিনি। প্রথমেই আমার পরিচয়টা দিয়ে রাখি, আমার নামটা আমি প্রকাশ করতে পারছি না পার্সোনাল কিছু প্রবলেমের জন্য। তবে এটুকু বলি আমি পেশায় একজন ডক্টর, বর্তমানে রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজে লেকচারার হিসেবে কর্মরত আছি। আমার সাথে ঘটনাটি যখন ঘটে তখন আমি ক্লাস 8-এ পড়ি। আমার স্কলারশিপ সামনে। বলে রাখি আমার পড়াশোনা করার টাইমটা ছিল রাত্রেবেলা। রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি পড়তে বসতাম, দেন ফজরের আজান পর্যন্ত আমি পড়াশোনা কমপ্লিট করে আমি রেস্টে যেতাম। সেটা সেপ্টেম্বর মাস ছিল, আমার স্কলারশিপ পরীক্ষা ওয়াজ নকিং অ্যাট দ্য ডোর। আমি একটু চাপের মধ্যেই ছিলাম। যেদিনকার ঘটনা ওই দিনও সেম, আমি রাত্রে পড়াশোনা কমপ্লিট করেছি, আমি বেডে যাব, তার আগ দিয়ে আমার মনে হলো যে আমি আমার একটু চুলটা বাঁধা দরকার, দেন আমি রেস্টে যাই। যথারীতি আমি মিররের সামনে গেছি, আমি চুল আছড়াতে যাব, মিররের দিকে তাকায় দেখি হঠাৎ করেই জাস্ট আমার পেছন দিকে আমার ডান সাইডে জাস্ট মাথার সাথে আমার মাথার পাশে আমার ঘাড়ের উপর দিয়ে আরেকটা ফেস, এবং সেই ফেসটা একটা ছেলে মানুষের। স্বাভাবিকভাবে আমি একটু সারপ্রাইজড হই যে আমার ছোট ভাই আমার বেডে ঘুমাচ্ছে,
তাহলে এই ছেলে মানুষটা কে? যাই হোক, আমি অত ভয়ঙ্কর কিছু তখনও চিন্তা করিনি। আমি জাস্ট পেছন ফিরে তাকায় দিয়েছি, there was nobody. দেন আমি আবার মিররের দিকে তাকাই, এগেইন আমি সেই ফেসটা দেখতে পাচ্ছি এবং মনে হচ্ছে আমার ঘাড় থেকে আরেকটা মাথা বের হয়েছে, জাস্ট এরকম। এবং সেই ছেলেটা জাস্ট অপলক দৃষ্টিতে আমার দিকে তাকায় আসছে। আমি ভীষণ জোরে একটা শাউট করি এবং আমি সেন্সলেস হয়ে যাই। তারপরে আমার যখন সেন্স পাই, আমি আব্বু আম্মুকে আমার পাশে পাই। আম্মু আমাকে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে, বা তুমি এরকম চিৎকার করলা কেন? তুমি তো এতদিন পড়াশোনা করছো, তুমি তো কখনোই এরকম চিৎকার করো নাই। তো যেটা বুঝলাম আব্বু আম্মুর সাথে কথা বলে, যে তারা বুঝতে পারছে যে আমি অনেক ভয়ঙ্কর কোনো কিছু দেখে এরকম ভয় পাইছি, চিৎকার করে উঠছি। তারপরে তারা আমাকে কোশ্চেন করতেছে। দেন আমি আম্মুকে বললাম, আম্মু আমি যাবো, ঘুমাতে যাবো। এর মধ্যে আমি ভাবলাম যে আমার মাথাতে একটু আশ্রয় নেই, তো আমি জাস্ট আমার মিররের সামনে গেছি এবং আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। আমি একটা ছেলে মানুষকে দেখতে পাইছি এবং আমি তাকে সবকিছু তাদেরকে বললাম। তো যাই হোক, আব্বু আম্মু আমাকে আর এরকম কিছু বললো না। জাস্ট আম্মু বললো যে তুমি অনেক রাজ্যে পড়াশোনা করছো, তোমার এটা হ্যালুসিনেট হচ্ছে। ওকে ফাইন, আমাকে শোয়াই দিয়ে আব্বু আম্মু রুমে চলে গেল। তো এটা সেপ্টেম্বর মাস ছিল, বেশ শীত শীত পড়ছে, রুমের ফ্যান অফ ছিল। তো আমার রুমের পাশে আমার আব্বু আম্মুর রুম। তো স্বাভাবিকভাবে তাদের রুমে কোনো কথাবার্তা হলে কম বেশি আমার এখান থেকে শোনা যায়, আমার রুম থেকে। তো আব্বু স্বাভাবিকভাবে বলতেছে যে এটা কি হলো, এটা তো হওয়ার ছিল, এটাই ভয় পাচ্ছিলাম। জাস্ট আম্মু দেখলাম যে আম্মু টোনটা একটু হাই করে এবং অনেক রাগান্বিতও স্বরে এসে বললেন যে হ্যাঁ, এটাই তো বলার ছিল। যাই হোক, আমি শুধু এটুকু চিন্তা করলাম যে আমার সাথে যেটা ঘটছে এটা কি আমার আব্বু আম্মু আগে থেকে জানতো? আমি আর কিছু চিন্তা না করে আমি ঘুমিয়ে যাই। পরের দিন মর্নিং এ আমি উঠে যথারীতি আমার ওয়াশরুমে গেছি, বেসিনের সামনে আমি মিররের সামনে দাঁড়াইছি। এগেইন জাস্ট আমার মনে হচ্ছে আগের দিনের ঘটনাটা, লাস্ট নাইটের ঘটনাটা আমার রিপিট হচ্ছে আমার সাথে। এগেইন আমি ফেসটা দেখতে পাই, আমি অনেক জোরে আবার চিৎকার করে উঠি। আম্মু দৌড় দিয়ে আসছে। আসার পরে আমি আম্মুকে বলতেছি যে আম্মু, it is not my hallucination, আমি এরকম দেখতেছি, এরকম প্রবলেম ফেস করতেছি, প্লিজ ডু সামথিং। এবং আমি আগের রাতে তাদের কনভারসেশনের ধরেই আমি বললাম যে তাহলে তোমরা কি জানো ব্যাপারটা কি, বা আমার সাথে কেন ব্যাপারটা ঘটতেছে, বা এটা ঘটবে তোমরা কি আগে থেকে জানো? আম্মু আমাকে অনেক কিছু বলে আমাকে জাস্ট মানানোর চেষ্টা করতেছে যে তুমি টেনশনের মধ্যে আছো, সামনে এক্সাম, অনেক প্রেশারের মধ্যে আছো, এই কারণে তোমার এরকম মনে হচ্ছে, আসলে এটা কিছুই না। পরবর্তীতে আমি যখন আব্বু আম্মুকে চেপে ধরি যে আব্বু, ওই দিন মর্নিং এ আমি আব্বুকে জিজ্ঞেস করতেছি, আব্বু কি আমার সাথে কি হচ্ছে, আমি তো এটা নিতে পারতেছি না, এটা কি কখনো হয়? আমি কাউকে দেখতে পাচ্ছি না পেছন থেকে, ওইটা আমি তাকে মিররে দেখতে পাচ্ছি, যে এটা কোন টাইপের কথাবার্তা। এবং দেখলাম যে আব্বু অত বিষয়টাকে অত গুরুত্ব দিল না। আব্বু যথারীতি তার জায়গায় চলে গেলেন, তার জবে চলে গেলেন এবং বাসায় সারাদিনে আমি আম্মুর সাথে ছিলাম। এবং আমি জিনিসটা বারবার জিনিসটা ফেস করতেছি যে আমি কোনো গ্লাসের সামনে দিয়ে গেলে বা আমি যদি তাকাচ্ছি, জাস্ট ওই ফেসটা মনে হচ্ছে যে আমার সাথে সাথেই ঘুরতেছে। আমি যে কোনো গ্লাসের সামনে গেলেই আমি আমার মাথার ডান সাইডে আমি জাস্ট মনে হচ্ছে আমার আরেকটা মাথা গজাইছে, সেটা একটা ছেলে মানুষের। অনেক হাস্যকর মনে হচ্ছে বিষয়টা আমার কথা শুনে, কিন্তু ওই সময় আমি যে জিনিসটা এক্সপিরিয়েন্স করছি, ইট ওয়াজ টোটালি কি বলবো, এটা খুবই উইয়ার্ড একটা বিষয় ছিল আমার জন্য, আমার সেই এজে। যাই হোক, পরবর্তীতে রাত্রেবেলা আমি আবার আব্বু আম্মুকে বললাম যে অনেক ভাবে আমি তাদেরকে চেপে ধরলাম যে তোমরা বলো, আমি সারাটা দিনই আমি এটা ফেস করতেছি, ওয়াই, এটা কেন আমার সাথে হচ্ছে, তোমরা জানো সবকিছু। পরবর্তীতে আব্বু আমাকে বললো যে হ্যাঁ, আমরা জানতাম যে তুমি টিনেজে আসলে তোমার সাথে এরকম কিছু একটা ঘটবে। তো আমি ইন ডিটেলসে সবকিছু জানতে চাইলাম। তার আগে বলে রাখি, আমি যখন 5 বছর বয়স আমার, তখন আমরা শহরে চলে আসি। তার আগ পর্যন্ত আমরা গ্রামে দাদুর বাসায় থাকতাম। তো দাদুর বাসায় আমরা থাকতাম, আমার বড় ফুপি তার 2 ছেলেকে নিয়ে থাকতো, আমার চাচা থাকতেন, আমার আরো সবাই থাকতেন। যাই হোক, আমার বলতে গেলে আমার বড় ফুপির কাছে আমি মানুষ।
আমি তার কাছে আমার খাওয়ানো থেকে শুরু করে গোসল থেকে ঘুম পাড়ানো থেকে শুরু করে সবই আমার বড় ফুপি করতেন। তো হঠাৎ নাকি এরকম ভাবে একদিন আমাকে ঘুম পাড়াচ্ছিলেন, হঠাৎ ঘুম থেকে মানে আমাকে কোলে করেই উনি বাইরে বের হয়ে এসে আব্বুকে বলছেন যে দেখ আমি একটা বিষয় নিয়ে খুব টেনশনের মধ্যে আছি। তো আব্বু বলতেছে যে কি টেনশন, বলো কি সমস্যা। তার আগে বলি আমার বড় ফুপুর একটু প্রবলেম ছিল, ওনার সাথে জিন বা সামথিং এরকম মানে প্যারানর্মাল কিছু ঘটনা ওনার সাথে ঘটতো এবং সম্ভবত ওনার সাথে আমাকে যেটা বলা হয়েছে ওনার সাথে একটা জিন থাকতেন এবং শুধুমাত্র ওনার জন্যই উনি মানে ওই জিন বা সামথিং এটার জন্য উনি তার হাজবেন্ডের সাথে তার মানে কনজুগাল লাইফটা ভালো ছিল না এবং উনি সংসার করতে পারেন নাই। যাই হোক আমাকে নাকি ওই দিন উনি ঘুম পাড়াচ্ছিলেন, হঠাৎ করে ওনার সাথে যেই জিনিসটা থাকতো সে এসে বলছে যে হ্যাঁ তোর মেয়ে মানুষ করতেছিস, সমস্যা নেই, তোর মেয়ে বড় হবে তারপরে তোকে ছেড়ে আমি তোর মেয়ের কাছে চলে যাব। এই বিষয়টা আমার বড় ফুপি আমার আব্বুর সাথে শেয়ার করেন এবং আব্বু তখন হেসে উড়ায় দেয় যে ঠিক আছে তখন দেখা যাবে। এইভাবেই চলে আসতেছে বিষয়টা, আব্বু আম্মু এটা নিয়ে তাদের টেনশন তো ছিলই এবং এই জিনিসটা যে আমার লাইফে এই সময় এসে ঘটে যাবে জিনিসটা আব্বু আম্মু মানে জানতো যে কোনো একটা সময় ঘটবে, কিন্তু এই পরীক্ষার আগে বা এরকম একটা সময় ঘটবে এই জিনিসটা তারাও বুঝে নেয়। যাই হোক আব্বু আম্মু তো আমাকে এই জিনিসটা শেয়ার করেন এবং আমি বললাম যে আমার ছোট থেকে এই জিনিসটা আমাকে বলে রাখা ভালো ছিল, তাহলে আমি হয়তো জিনিসটা নিয়ে এত বেশি সাফার করতাম না। যাই হোক পরবর্তীতে আমি এই জিনিসটা কন্টিনিউয়াসলি আমি দেখে আসছি এবং এসবের জন্য আমি অনেক অসুস্থ থাকছি, আমার পরীক্ষা খারাপ হয়েছে, আমার পার্সোনাল লাইফে প্রচুর প্রবলেম গেছে। আমি তাকে দেখতাম এবং তার সাথে আমি কথা বলার চেষ্টা করেছি কিন্তু কখনো কথা বলতে পারি নাই এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যখনই তার সাথে কথা বলতে যেতাম সে একটা হাসি দিত আমাকে, কিন্তু আমি আয়নাতে যতক্ষণ দাঁড়িয়ে থাকতাম সে আমাকে দেখত, তার চোখের পলক পড়তো না, সে কন্টিনিউয়াসলি আমাকে দেখে যেত। আমি যদি 1 ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে থাকতাম সে 1 ঘন্টা উইদাউট ব্লিঙ্কিং আমার দিকে তাকায় থাকতো এবং একটা পর্যায়ে এসে মানে এরকম আমার কাছে ডাল ভাত হয়ে গেছিল, আমি কোনো কিছু মনে করতাম না, মনে হতো যেটা আমার কাছে অ্যাজ ইউজুয়াল। যাই হোক এটার জন্য আমার লাইফে অনেক ঝামেলা ঘটছে, অনেক কিছু হয়েছে আমার লাইফে, অনেকগুলো রিলেশন মানে আমি রিলেশন করতে গিয়েছি কিন্তু সেটা হয় নাই, অনেকবারই ট্রাই করেছি কিন্তু কখনোই সেটা পসিবল হয় নাই। লাস্ট অফ অল এসে আব্বু বললো যে তাহলে তোমাকে একটা লাইফে আমি সেটেল করে দিই, মানে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। হঠাৎ করে যাই হোক আমার হাজবেন্ডের সাথে পরিচয় হলো, আমি তাকে সবকিছুই বললাম যে আমার সাথে এরকম ঝামেলা আছে, তো সেটাকে কি করব। আমার হাজবেন্ড অনেক বিষয় নিয়ে সাফার করছে, তাকে অনেক ভাবে আমার লাইফ থেকে সরায় দেওয়ার চেষ্টা করা হয়েছে, বাট উপরে একজন আছেন উনার রহমতে আমার মানে উনার রহমতে উনার ইয়াতে আমি সে কোনো সব প্রবলেম গুলোই সে ফেস করে আসতে পারছে। যাই হোক সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার বিয়ে হয়ে যাওয়ার 2 দিন বা 3 দিন পর থেকে আমি তাকে আর কখনো দেখতে পাইনি, মানে আমার সাথে যে জিনিসটা ঘটছে বা যাকে আমি দেখতে পেতাম এত দিন ধরে, তাকে আমি ক্লাস 8 থেকে মোটামুটি আমার মেডিকেল 3rd ইয়ার পর্যন্ত আমি তাকে কন্টিনিউয়াসলি দেখে যেতাম এবং সে সবসময় আমার সাথে থাকতো। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি কোনো বিপদে পড়তে গেলে আগে থেকে কিভাবে জানি আমি বুঝতে পারতাম যে আমি একটা বিপদে পড়তে যাচ্ছি। তো যাই হোক এটা নিয়ে আমার আর কোনো প্রবলেম ছিল না আমার বিয়ের পরে। হঠাৎ করে আমি যখন মেডিকেলে 5th ইয়ারে পড়ি, আমাদের একটা ফ্রেন্ড সার্কেলের একটা পার্টি টাইপসের ছিল, এটা সম্ভবত ছিল আমাদের ব্যাচের বার্থডে টাইপসের। ওই দিন স্বাভাবিকভাবে কেক খেয়েছে, মানে যেটা ফ্রেন্ডের মধ্যে হয় সবকিছু করে। তা আমি সবাইকে বললাম যে তোরা আমাকে এভাবে কেক মাখাইছিস, আমি জাস্ট হোস্টেল থেকে ঘুরে আসি, ফ্রেশ হয়ে আসি। হোস্টেলে ওই সময় আমাদের ফ্লোরে আমাদের ব্যাচের কেউই ছিল না, আমি একা আসছি। দেন আমি ফ্রেশ হবো, আমি জাস্ট ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমি আমার রুমে গেছি এবং আমি মিররের সামনে দাঁড়াই, আবার আমি সেই ফ্রেশ এবং এতগুলো বছর পরে, প্রায় 2-2.5 বছর পরে আমি তাকে আবার দেখতেছি। এবং ওই দিন জাস্ট আমি একটু আমার ভয় লেগে উঠছিল যে আমি কেন আবার এতদিন পরে দেখতেছি, তাহলে কি আমার লাইফে আবার কোনো প্রবলেম অ্যারাইজ করবে না, আমি আবার কোনো প্রবলেম ফেস করতে যাচ্ছি। যাই হোক আমি ওই দিন দেখছি এবং ওই দেখো আমি তার সাথে কথা বলার চেষ্টা করছি, বাট আমি কখনোই তার সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারি নাই। আমি এত চেষ্টা করছি বাট আমি সিঙ্গেল মোমেন্টের জন্য সে আমার সাথে কোনো টাইপের কোনো কথা বলে নাই বা কথা বলার চেষ্টা করে নাই বা আমার সাথে কোনো কন্ট্যাক্ট করে নাই। দেন আমি তারপরে ওই একদিনই এরপরে আজ পর্যন্ত আমি কখনোই তাকে দেখি নাই। এবং যেটা এর মধ্যে আমি অনেক হুজুর দেখাইছি, অনেক বড় বড় আলেমের কাছে আমি গেছি,
বাট ওনারা আমাকে সবসময় বলেছেন যে সেটা তোমার কোনো ক্ষতি করছে না, তুমি তাহলে তাকে করো না, তাকে যদি তোমার লাইফ থেকে সরাতে যাও, তোমার কাছ থেকে সরাতে যাও, তাহলে হয়তো তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। যাই হোক, আমিও অত করি নাই। তবে আমাকে একজন বলছিলেন, আমার সম্পর্কের মামা হন উনি আব্বু আম্মুকে বলছিলেন যে মেয়ের বিয়ে হয়ে গেলে তখন আর তার কাছে থাকবে না। যাই হোক, আমার হাজবেন্ড অনেক সাফার করছে এসব নিয়ে, আমিও অনেক সাফার করছি আমার লাইফে। আল্লাহর রহমতে, সবার দোয়াতে আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি। তবে একটা কথা বলি, যারা এই সব প্যারানর্মাল বিষয়গুলোকে নিয়ে ফাজলামি হিসেবে দেখেন বা ফান হিসেবে দেখেন বা বিশ্বাস করেন না, আমি শুধু এটুকুই বলতে চাই যে আল্লাহ আপনাদের অনেক ভালো রেখেছেন। কখনোই যেন আপনাদেরকে এই বিষয়গুলো ফেস করতে না হয়, কারণ এটা যারা ফেস করে বা যাদের লাইফে ঘটে শুধুমাত্র তারাই জানে এটা আসলে কতটা ভয়ঙ্কর বা তাদের লাইফটা কতটা হ্যাজার্ডের মধ্যে পড়ে। আর রাসেল ভাই, আরো ঘটনা আছে আমার লাইফে, ছোটখাটো আমার ফ্যামিলির অনেক ঘটনা আছে, আমার আম্মুর আমার আব্বুর অনেক ঘটনা আছে, সেগুলো পরবর্তীতে সময় পেলে আমি আবার শেয়ার করব। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Bhoot FM. The night comes alive with Graminphone. আমরা তার কাছে আরেকবার যাব এবং তার কাছে আরো একটা ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা। জি, হ্যালো রাসেল ভাইয়া, আমি আদনান আবার বলছি। তো এই ঘটনাটি আমার নিজের সাথে ঘটা। অ্যাকচুয়ালি ঘটনাটি ঘটে 2015 4 নভেম্বরে। জি। তো আমাদের একটা আর কি ছোটখাটো ব্যান্ড ছিল আর কি, মাত্র নতুন, এখনো আর কি পুরোপুরি হয়নি। তো ব্যান্ডটা করার পরই আমরা ফার্স্ট শো পাই। তো শো এর জন্য সবাই আমরা অনেক এক্সাইটেড যে ফার্স্ট শো, এবং একটু ঢাকার বাইরে ছিল শোটা। জি। তো আমরা আর কি শোটার আগে প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস প্যাডে যাই আর কি, লক্ষ্মীবাজার। তো ওখানে আর কি তখন যেহেতু সিজন ছিল প্রোগ্রামের, তো প্যাড প্রায় অলমোস্ট বুকিং ছিল। তো আমরা আর কি দেখলাম যে রাতের শিফট খালি। তো আমরা রাতের শিফট নিলাম যে আচ্ছা সমস্যা নেই, আমরা রাতের শিফটে করবো। তো রাতে শিফট করতে করতে আর কি প্রায় 11:15 মতো বাজে, 11:30 মতো। তো আমরা সবাই যেহেতু গেলাম প্যাডে, তো আমাদের ব্যান্ড মেম্বারদের অর্ধেকে বাড়ি ছিল আর কি যাত্রাবাড়ি, একমাত্র আমার বাড়ি ছিল আর কি লালবাগ। তো ওরা ওদিক থেকে যাত্রাবাড়ি চলে যায় এবং আমি একা আর কি লালবাগের জন্য বাসে উঠি। তো বাসে উঠে আর কি গুলিস্তানে নামি। গুলিস্তানে নামার পর আমাদের বাসার সামনে পর্যন্ত টেম্পো যায়। তো টেম্পো স্ট্যান্ডে ওয়েট করতে থাকি টেম্পোর জন্য। পরে কারো কাছ থেকে শুনতে পারি যে স্ট্রাইক চলতেছিল নাকি কি গন্ডগোল হয়েছে, টেম্পো বন্ধ আর কি, টেম্পো আসবে না, আপনি যদি পারেন রিক্সা নিয়ে নেন। তো অনেকক্ষণ ওয়েট করার পরে দেখলাম দূরে একটা রিক্সা আসতেছে। তো জিজ্ঞেস করলাম যে মামা যাবা নাকি, বলেন কই যাবেন? এই তো লালবাগ যাবো, এখন রাত হয়ে গেছে, যাবো নাকি চলো। তো মামা বলে আচ্ছা ওঠেন। তো আমি উঠলাম। এরপরে রিক্সাওয়ালা মামা জাস্ট খালি সিটে বসবে, ঠিক তখনই আমার ডান দিক থেকে একজন লোক আসলেন, মধ্যবয়স্ক। তো উনি এসে আমাকে বললো যে আচ্ছা আপনি লালবাগ যাচ্ছেন? আমি বললাম জি লালবাগ যাচ্ছি। তো বললো যে আচ্ছা আমিও তো লালবাগ যাব, তো এখন রিক্সাও নেই, দেরি হয়ে গেছে, তো আমরা কি শেয়ারে যেতে পারি? এর আগেও আমি অনেকবার শেয়ারে গিয়েছিলাম, তো যেহেতু রাত অনেক হয়ে গেছে আমার একটু ভয় লাগছিল যে হঠাৎ করে একজন মানুষ, অবশ্য দেখতে ভদ্রলোকই মনে হচ্ছিল, তাই আমি বললাম যে আচ্ছা আসেন ওঠেন আমার সাথে। তো রিক্সা মামা স্টার্ট করলো রিক্সা। তো হাঁটতে চলতেছে তো চানখাপুলের দিকে আসার সময় লোকটা আমাকে জিজ্ঞেস করলো অ্যাজ ইউজুয়াল যে তুমি আপনি কি করেন, আমার নাম কি? আমি বললাম আচ্ছা আমি জাফরিলে পড়তেছি, মিডিয়াতে এরকম করি। তো আমার হাতে গিটারের প্রসেসরের ব্যাগ ছিল, সেটা দেখে আর কি লোকটি বলে যে আচ্ছা আপনি কি গান করেন? আচ্ছা। তো আমি বললাম যে জি আর কি, এর সেরকম তো না, জাস্ট টুকটাক আর কি গান করি, তো গান টান করি আর কি, সেরকম ভাবে না। তো লোকটি বলে আচ্ছা যে আপনি যে গান করেন তো বেশি করেন না, গানটা একটু অল্প করেন। আচ্ছা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, এটা ওনার কাছে মনে হতে পারে। ঠিক এই সময় বোর্ড অফিস যখন ক্রস করে, এরপরে আমাদের সাথে আর কোনো কনভারসেশন হয়নি, জাস্ট স্টিল আমরা বসে এসেছিলাম। যেই মানে যখন আমাদের কনভারসেশন হয়েছিল তখন রিক্সাওয়ালা মামা বারবার খালি পিছনের দিকে যাচ্ছে। বলছি শুনে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা মামা রিক্সার কোনো সমস্যা, যদি সমস্যা থাকে তাহলে আমরা নেমে যাই। মামা বলল আচ্ছা না সমস্যা নেই, আপনার বসেন, অসুবিধা নেই। তো এজ ইউজুয়াল আমার বাসার সামনে আসলাম। তো আমার বাসার সামনে এজ ইউজুয়াল সবসময় লাইট থাকে,
কিন্তু সেদিন কি কারণে জানি ল্যাম্প পোস্টের লাইটও ছিল না, জাস্ট খালি আমাদের পঞ্চায়েতে একটা লাইট জ্বলতেছিল। তো আমি মানি ব্যাগটা জাস্ট বের করে তখন স্টিল লোকটি রিক্সায় বসেছে। আচ্ছা, রিক্সাওয়ালা মামা বললাম যে আচ্ছা মামা দাঁড়াও, আমি একটু ওই সাইড থেকে আলোটা দেখে টাকা নিয়ে আসতেছি। তো আমি আলোর নিচে গেলাম, যাওয়ার পরে মানি ব্যাগ থেকে টাকা বের করলাম, বের করে সে রিক্সাওয়ালা মামাকে দিতে যাবো, দেখি লোকটা নেই। তো বললাম আমি আচ্ছা মামা, এই লোকটি না কিলার মোড় যাওয়ার কথা, উনি এখানে নেমে গেল কোথায়? তখন রিক্সাওয়ালা হঠাৎ বললো আচ্ছা মামা কার কথা বলতেছেন, আপনি তো একাই আসছেন। আমি বলতেছি আচ্ছা মামা তুমি কি মজা করতেছো আমার সাথে? এত রাত্রে আমি তোমার সাথে তোমার সামনে দিয়ে আমরা দুজন আসলাম, আর এখন তুমি মজা করতেছো, এটা ঠিক হইলো? আমার রিক্সাওয়ালা একই কথা যে আপনি একাই আসছেন। আমার মনেও তখন সেরকম একটা, আমি দূর মামা তুমি মজা করতেছো। তো তখন এলাকার কয়েকজন লোক ছিল, তখন রিক্সাওয়ালাকে ধরলো যে এই তুমি এরকম কি শুরু করতেছো, উল্টাপাল্টা কথা বলতেছো। তো আমি আবার বললাম যে আচ্ছা তুমি সত্য করে বলো তো আমার সাথে কেউ ছিল কি ছিল না? রিক্সাওয়ালা মামার একই কথা যে মামা আপনি একাই আসছেন, আপনার সাথে কেউ আসে না, একা আসছেন। তখন এটা শুনেই আমি আর কিচ্ছু দেখলাম না, জাস্ট আমার গিটার পোস্টার ব্যাগটা নিয়ে আমি এক দূরে আমার বাসায় চলে গেলাম। ঠিক বাসায় আসার পরই আমি বুঝতে পারলাম, একটা জিনিস নোটিস করলাম যে স্পিড ব্রেকার যখন রিক্সাটা যায় ঠিক তখন আর কি আমাদের যেরকম একটা জার্ক হয় শরীরে, মুভমেন্ট হয়, কিন্তু আমাদের সবার জার্ক হচ্ছে, কিন্তু লোকটা স্টিল বসে রয়েছে, ওর কোনো জার্ক হয়নি। এবং তখন তো আমার খেয়াল ছিল না, রাত হয়ে গেছে, বাসা থেকে আম্মু ফোন দিতেছে আমার যেতে হবে, তত এত খেয়াল করিনি। পরে আপনার মনে পড়ছে, আপনি ঠান্ডা মাথায় চিন্তা করছেন আবার, এটা তো অস্বাভাবিক, একদম পুরাই আনন্যাচারাল। এবং এটা দেখার সাথে সাথে আমি আম্মুকে বললাম যে আচ্ছা আম্মু, আমাদের শাহী মসজিদে যেহেতু পরিচিত একজন হুজুর আছে, তোমার পরিচিত, ওনাকে জিজ্ঞেস করো। তো আম্মু আব্বুকে দ্বারা জিজ্ঞেস করলো যে আচ্ছা হুজুর, আমার ছেলের সাথে তো গত রাতে এই ঘটনাটা ঘটছে, আপনি কি কিছু বলতে পারবেন? তো হুজুর বললো অবশ্য আমাদের শাহী মসজিদে আর কি মানে 10 থেকে 12 জন আর কি জিনের ছেলেমেয়েরা পড়ালেখা করে, তো ওরা ব্রিলিয়েন্ট অনেক। তো ওনাদের মাধ্যমে জিজ্ঞেস করে দেখলো যে জি হ্যাঁ, ওই দিন রাত্রে আপনার সাথে যে আসছিল ওইটা ওনাদের ছেলে, মানে যে ছেলেরা লেখাপড়া করে ওর আত্মীয় আর কি আসছিল আপনার ছেলেকে গার্ড দেওয়ার জন্য। এবং আপনার ছেলে মনে হয় গান টান একটু বেশি করে, তো ওনাকে বলেন যে গান টান এত বেশি করার দরকার না, যাতে পড়ালেখা করে এবং ঠিক মতো নামাজ পড়তে বলে। তো এটা সে বাসায় আমাদের বললো যে এটাই হলো। তো থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য। আপনার হোক ঘটনায় চলে যাই 2014 সাল। একদিন বিকেলে আমি পার্কে বসে বাদাম খাচ্ছিলাম, হঠাৎ একজন পাকিস্তানি ভাই এসে আমাকে বলল, ভাই আপনাকে যদি একটা কাজ দেই আপনি করবেন? আমি রাজি হয়ে গেলাম, যেহেতু আমার চাকরিটা বেশি ভালো ছিল না। তারপর পাকিস্তানি ভাই আমাকে একটা নাম্বার দিলেন এবং ঠিকানা দিলেন, এবং সেই ঠিকানা অনুযায়ী পরের দিন বিকেলে আমি পৌঁছে গেলাম সেই জায়গায়। কাজটা ছিল একটা রেস্টুরেন্টের, এবং সেই রেস্টুরেন্টে কাজের জন্য আসলাম। সেটি ছিল হাইওয়ে রাস্তার সাথে, আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। আমি যেদিন আসলাম সেদিন থেকেই কাজে লেগে গেলাম। রেস্টুরেন্টটা ছিল সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত, 6 ঘন্টা খোলা থাকতো, যেহেতু আশেপাশে কোনো বাসা ছিল না, তাই আমাকে রেস্টুরেন্টে থাকতে হবে। কাজে জয়েন করার পর আমি প্রথম দিন 12টার পর যখন রেস্টুরেন্ট বন্ধ করে শুয়ে পড়লাম, রাত 1টা বাজে, আমি লক্ষ্য করলাম মনে হয় কে যেন রেস্টুরেন্টে ঢুকছে। বলে রাখা ভালো, আমি নিজের হাতে রেস্টুরেন্ট বন্ধ করে এসেছি, চাবি আমার কাছে। তারপর আমি আস্তে আস্তে উকি দিয়ে দেখলাম সাদা পাঞ্জাবি পরা 8 থেকে 10 জন লোক ঢুকছে। আমি ভয় না পেয়ে তাদের কাছে গেলাম এবং জিজ্ঞেস করলাম আপনারা কারা? জবাবে তারা বলল যে কালকে তুই এখান থেকে চলে যাবি। আমি তাদের কথা মতো আমার রুমে চলে আসলাম এবং শুয়ে পড়লাম। পরের দিন আমি মালিককে ঘটনাটা বললাম, মালিক বিশ্বাস করলো না। এইভাবে 1 সপ্তাহ ডিউটি করার পর একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি একজন বুড়ো লোক আসলো, যে আমাকে দেখে জিজ্ঞেস করলো তুমি এইখানে কি করো? আমি তাকে বললাম যে আমি এখানে 1 সপ্তাহ যাবত কাজ করছি। আমার কথা শুনে লোকটি বলল এই রেস্টুরেন্টে 1 বছর যাবত বন্ধ। তারপর বৃদ্ধ লোকটি আমাকে জিজ্ঞেস করলো যে আমি কিভাবে এখানে আসলাম। আমি তাকে সবকিছু খুলে বলার পর লোকটি বললেন যে এই রেস্টুরেন্টের মালিক 1 বছর আগে এইখানে একজন পাকিস্তানি, সে কাজ করতো, এক রাতে কিছু সন্ত্রাসী ঢুকে পাকিস্তানিকে খুন করে কিছু টাকা পয়সা নিয়ে যায়। তখন থেকেই রাতে যারা রেস্টুরেন্টে থাকতো, তুমি যা দেখেছো সবাই রাতে এই রকমই কিছু একটা দেখতো। তখন থেকে আমি রেস্টুরেন্টটা বন্ধ করে দিয়েছি।
তারপর আমি লোকটিকে জিজ্ঞেস করলাম যে পাকিস্তানের কোনো ছবি আছে আপনার কাছে? তিনি বললেন হ্যাঁ আছে। আমি তাকে ছবি এবং আমাকে ছবি দেখালেন এবং আমার দেখা পাকিস্তানি চেহারার সাথে সেই চেহারা মিলে গেল। তারপর আমি ওই দিনই আমি চলে আসি সেখান থেকে। এই ছিল আমার ঘটনা এবং ভালো লাগলে পড়ে শোনাবেন। আবারও চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আপনার ঘটনাটাই প্লিজ একটু আমাকে বলবেন। আপনার নামটা একটু প্রথমে বলবেন, তারপরে আপনার ঘটনা শুনবো আমরা। হ্যালো রাসেল ভাই, আমার নাম সম্রাট, আমি মিরপুর শেরাপাড়া থেকে এসেছি। আপনাদের সবাইকে, আমার সবার ফ্রেন্ডদেরকে আসসালামু আলাইকুম। জি, আপনার ঘটনায় যাই আমরা। রাসেল ভাই, তখন আমি দিনাজপুরে জব করি, জব করার পরে তখন আমাদের স্যার বললো যে তুমি রাত্রে চলে যাও, কালকে হরতাল, তুমি রাত্রে চলে যাও। আপনার কোনটা বলতে ইচ্ছা করছে বেশি? আপনার মনে হয় কোনটা ভয়ঙ্কর? আপনার দুটো ঘটনা আছে, যদি একটা বলতে বলি, রাশেরটা বলবেন নাকি এটা বলবেন? নিজেরটা বলি। জি বলেন। তারপরে আমি ওখানে গেলাম, যাওয়ার পরে আমাকে গাড়িটা ড্রাইভ করে ড্রাইভার চলে গেল। যাওয়ার পরে আমি হোটেলের ম্যানেজারকে বললাম যে মামা দরজাটা খুলো। তালাটা খুলছে, বলছে মামা হট করে আসলা, ফোন করলো না তো, রুম তো লাগবে। মামা হটল তো আগে চলে আসছে। যাই হোক, উনি বলছে মামা এরকম কি করা যায়, রুম তো নাই আমার কাছে, সব রুম তো বুক। আমি বললাম রুম বুক এখন দিতে হবে, করার নাই। বলতে আমার কাছে সব। তোমার রুমটা গরম, ফ্যান নেই, দেখো একটু ব্যবস্থা করে দেখো, এতগুলি রুম তোমার, তুমি একটু আমাকে একটু ব্যবস্থা করে দাও। তুমি বললো আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসতেছি। ঠিক 5 মিনিট পর উপর থেকে 5 থেকে 7 মিনিট পর এসে বললো কি আচ্ছা আসো। তারপরে আমাকে একবারে রুমের কর্নার একটা রুম, ও রুমটা আমাকে দিল। তারপর বলছে মামা তুমি ওয়াশরুমে যাও না, তুমি ওয়াশরুমে গেলে এখানে ওয়াশরুমে প্রবলেম আছে, মানে প্রবলেম বলতে পানি জমে যায়, এরকম একটা বুঝাইলো আমাকে। দেখ আমি ওইভাবেই আমি আর কিছু বললাম না। আর ঢুকার সাথে সাথে আমার জানি কিরকম একটা শরীরটা একটু ভার লাগতেছে, একটু আগে আমার ওরকম লাগেনি। যাক, পরে চলে গেল। আমি কি করলাম, আমি ওদিনকার মোবাইলও কিছু দেখলাম না, কেমন একটা ঘুম ভাব, আমি হঠাৎ কেমন ঘুমাই গেলাম। ঠিক কিছুক্ষণ পরে হঠাৎ মনে হইলো যে আমার দরজাটা খুলে গেল, খুলে বাইরের আলোটা আমি বুঝতে পারতেছি। একটা কে জানি এসে হাড়িটা আমার পায়ের সামনে আসলো, সেটাও আমি বুঝতে পারতেছি। কিছুক্ষণ পরে আমার খাটের উপরে খাড়াইলো, খাড়ানোর পরে আমার খাটটা লড়তেছে, আমি ক্লিয়ার বুঝতে পারতেছি আমার খাট লড়তেছে, মানে এত কি, মানে আমার ভয় শেষ। যখন ওনার আমার হাতটা আমার পায়ে দিল, মানে হাতটা মনে হলো লোম আছে হাতের ভিতরে, হাতটা যখন আমার পায়ে দিল, পায়ে দেওয়ার পরে আমার অল্প 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 করে আমার যখন পিঠের কাছে আসলো, কিন্তু এর ভিতরে কিন্তু আমি খুব চিল্লাচ্ছি, আমি খুব আতঙ্ক হয়ে আমি মামা বাঁচাও বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচান, খুব চিল্লাচ্ছি, মানে কেউ শুনতেছে না। যখন আমাকে এইভাবে মাথার উপরে চাপ দিয়ে মাথা ধরে রাখলো, তখন দমতে পারতেছি না। হঠাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মনে পড়ার পরে শরীরটা হালকা হয়ে গেল। জি, হালকা হওয়ার পরে আমি একটু বসলাম, উঠলাম, উঠার পরে দেখলাম কি দরজা সব ঠিক আছে, সবকিছু ঠিক আছে। মানে এগুলো রিয়েলাইজ করতে করতে হঠাৎ আবার যে খুব চোখে ঘুম, এতই ঘুম যে মানে আমি মানে বসে থাকতে পারতেছি না, আবার শুয়ে পড়ছি। রাসেল ভাই, কেউ বলবে যে আমাকে যে বুবাই ধরছে, আসলে বুবাই না, আমি চিতায় শুয়েছিলাম, আমার বুকটা নিচে, আমার পিঠটা উপরে। শোয়ার পর ঠিক রাসেল ভাই একই ঘটনা দ্বিতীয়বার ঘটলো, একই ঘটনা, সেম ঘটনা। দরজাটা খুললো, পায়ের সামনে আসলো, ঠিক সেম আমাকে আগের মতোই জাতা মেরা ধরলো, মানে আমাকে খুব জোরে ধরলো। আমি খুব কোন রকম আমাদের নবী রাসূলের নাম, আল্লাহ তাআলা নাম নিয়ে কোন রকম আমি আবার সেকেন্ড টাইম আমি বেঁচে গেলাম, মানে আমি ভয়টা গেলাম, শরীরটা হালকা হয়ে গেল। তখন আমি আর ঘুমাচ্ছি না, আমি তখন আমার 60% আমার মানে ঘুম নাই, 40% ঘুম। তখন আমি কি করব, আমি মানে ঘুমাচ্ছি না, আমি চিন্তা করতেছি 2বার কি হলো, এই তো ভয় লাগতেছে যে আমি হোটেল থেকে বেরোচ্ছি না বলতে হোটেলটা বের হয়ে উঠতে গেলেও অনেক সময় লাগবে, অনেকটা ডিফারেন্স। তখন আমি কি করব আচ্ছা ভাই, ওই অবস্থায় তৃতীয়বার আমার সেম ঘটনা ঘটলো, কিন্তু তৃতীয়বার তখন আর আমার পায়ে হাত দিল না বা কিছু করলো না, শুধু আমার 4-5টা ঘুরতেছে, আমি ক্লিয়ার দেখতেছি তাকে, একটা অভয়ারণ্য, একটা ছায়া, আমি একবার ক্লিয়ার দেখতেছি, যার কোনো ভুল নাই। কারণ আগের 2বার আমি একটু ভুলও দেখি, তৃতীয়বার কোনো ভুল নাই, কারণ ওখানে আমি জাগ্রত, মানে 60% আমি জাগা। যাক, যখন ঘুরতে ঘুরতে হঠাৎ আমার মাথার সামনে এসে খাড়াইলো, আমি বুঝতে পারতেছি আমার মাথার সামনে কি যেন একটা কালো ছায়া ধারা রয়েছে।
আমার মাথায় হাত দিবে, আর আমিও মনে করতেছি যে আমি কিছুই মানবো না, আমি এখন বিছানা থেকে লাভ দিব, আমি উঠে যাবো, খাড়াই যাবো। এই বলে আমি বিছানা থেকে আল্লাহ খোদার নাম নিয়ে নগদ আমি খাড়াই গেছি। খাড়ানোর পরে আমি জাস্ট তাৎক্ষণিক লাইটটা চালাই দিছি, স্মোক করার অফিস ছিল, স্মোক করলাম, তাড়াতাড়ি ম্যাচটা আমার হাতে নিলাম, নেওয়ার পরে এখন আমি মোবাইলটা নিয়ে এখন আমি লাইট জ্বালায় বসে রয়েছি। আমি চিন্তা করছি কি হলো, মানে আমি নিজের কাছে নিজের আমি বুঝতে পারছি যে স্বপ্ন না বাস্তব না কি, মানে আমার সাথে কি ঘটে গেল, মানে আমি ইয়ে হয়ে গেছি। যাক, ঠিক 25 মিনিট পর আজান দিল। আজান দেওয়ার পরে আমি তাড়াতাড়ি করলাম, আমি ম্যানেজার রুমে গেলাম, যাই তাড়াতাড়ি করে ম্যানেজার ডাকলাম, মামা তাড়াতাড়ি উঠো। উঠছে, কি মামা? মামা তুমি আমাকে কোন রুমে দিলা? আমি তো খুব সারা রাত আমার সাথে কি আবল তো বলেছি, আমি খুব ভয় ছিলাম। ওই মামা আবার তখনই একটা হাসি দিয়ে বলছে, না না কি হয়েছে, কিছুই হয় নাই, এইসব কিছু না। তখন আমার মনে আরো একটু ভয় জুগে গেল, কি মামা কেমন করলো, কেন এরকম করলো, কেন হাসি দিল কেন, মানে আমার কেন একটা আতঙ্ক ছড়াই গেলো মনের ভিতরে। পরে আমি হাত দিয়ে বলবো, মামা প্লিজ আমার খুব ভয় লাগতেছে, প্লিজ মামা তুমি একটু বলো। বলতেছি কি মামা, তোমাকে আমি এই পর্যন্ত 5 বার দেখে আসছি, তোমার রুমে দেওয়ার পরে আমি 5 বার গেছি তোমার রুমে। কারণটা হলো যে আমি জানি একটু প্রবলেম আছে, আর যদি তোমাকে আমি বলতাম যে তোমার প্রবলেম, ওই রুমে প্রবলেম আছে, তুমি কখনো যাইতা না, আর তুমি রাত্রে কোথায় বা থাকবা, আর আমার কাছে তুমি থাকতে পারবা, আমার তো গরম আর ছোট একটা খাট, যাকে ওটা বলতে থাকতা না। এর জন্য আমি সারা রাত আমি তোমার জন্য আমিও ঘুমাইনি, আমি আধা ঘন্টা আগে আমি আইসা ঘুমাইলাম, তুমি আমাকে ডাক দিলা। তখন বলে, মামা তাহলে কি, কেন তুমি আমি এরকম করলা কেন তুমি? আসলে মামা ওখানে আরো 20-25 বছর আগে এই হোটেলটা খুব আদি একটা হোটেল, ঠাকুরগাঁও হোটেলটা, মানে 20-25 বছর আগে ওই হোটেলে একটা মেয়ে সুইসাইড করছিল। সুইসাইড করার কারণে পরে বেশ কিছু বলতেছিল, তারপর আবার কিছু কিছু লোক দিত, মানে বর্ডার দিত। বর্ডার বলতে কি, যারা থাকে আর কি ওখানে রেগুলার, ওগুলো বর্ডার বলে, দিত। দেওয়ার পরে প্রত্যেকটা লোকের সাথেই সেম একই প্রবলেম হইতো, মানে এই প্রবলেম মধ্যে অনেক ডিস্টার্ব করতো। ডিস্টার্ব করার পরে রুমটা একেবারে ব্লক করে দিত। ব্লক করার পরে ওখানে ওই যে ল্যাপ ট্যাপ বা ওই যে মানে কেউ থাকতো না, জাস্ট কিছু ব্যবহার সামগ্রী আসলে ওখানে রাখতো। এই ছিল আসলে আমার ঘটনা। এটাই অনেক ধন্যবাদ আপনাকে, আপনার চমৎকার ঘটনা শেয়ার করার জন্য। আপনার আবারও আপনার কাছে ফিরে এলাম। তো এবার যে ঘটনাটা, সেই ঘটনাটা কোথাকার? যে এই ঘটনাটি আসলে আমার এক উস্তাদ বলেছিলেন, সঙ্গত কারণে আমি যে লোকটির নাম এবং প্লেসটা বলতে চাচ্ছি না। কোথায় ঘটেছিল সেটা বলতে চাচ্ছেন না? জি সেটা বলতে চাচ্ছি না, কারণ গল্পটা খুব সেন্সিটিভ, এটা শুনলে বুঝতে পারবেন আর কি। তো আমার উস্তাদ ইনি একজন ব্যক্তির গল্প করেছিলেন, কারণ আমার উস্তাদ যে বছর হজে গিয়েছিলেন, তো ওনার সাথে ওনারই এক সাথী ভাইয়ের হজে যাওয়ার কথা ছিল, কিন্তু সঙ্গত কারণে উনি বারবার যেতে পারছিলেন না। তো আমার উস্তাদ উনি হজ থেকে পরবর্তীতে যেটা জানতে পারলেন সেটা মানে আমাদেরকে বলেছিলেন, সেটাই আমি শেয়ার করতে চাচ্ছি। এটা হচ্ছে উনি কেন হজে যেতে পারেননি, বারবার উনি হজ যেতে পারেননি, মানে কি হজ পালন করতে কেন পারেননি? কেন হজ পালন করতে পারেননি, উনি বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিলেন। তো ওনাকে বারবার যখন প্রশ্ন করা হচ্ছিল যে কেন আপনি হজ পালন করছেন না, তো উনি বারবার বলছিলেন আমি অসুস্থ, বিভিন্ন কারণ, বিভিন্ন অজুহাত দেখাচ্ছিলেন ওনার সাথী ভাইদেরকে। তো শেষ পর্যন্ত একজন সাথী ভাই ওনাকে খুব ভালো মতো ধরলেন যে আপনি এত টাকা জমা দিলেন, এত কিছু করলেন, কিন্তু কেন হজ পালন করছেন না, এটা একটু আমাকে বলতেই হবে। উনিও খুব বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গিয়েছিলেন, ওনার কারণে অন্যদের অসুবিধা হচ্ছিল। তো উনি তখন বললেন যে আসলে কি ঘটনা। তখন বলছেন যে আমি হজ পালন করব কিভাবে, আমি যখনই মানে হজ পালন করার জন্য কাজ শুরু করতে যাই, তখনই দেখি আমার মানে বোনের ছেলে, ছোট্ট বয়স 7-8 বছর বা 9 বছর হবে, এই ছেলেটি বিশাল এক দা নিয়ে আমার পথের কাছে দাঁড়িয়ে আছে, মানে বিশাল এক দা নিয়ে আমার মানে প্রতিমধ্যে দাঁড়িয়ে আছে। তো এখন বলছে যে আপনার এই ভাগিনা এখানে কিভাবে আসবে, এটা কিভাবে সম্ভব, এখানে কিভাবে আসবে? তখন বলছেন যে আমার কথাও তো সেটা, আমার ভাগিনার তো এখানে আসার কোনো সম্ভাবনাই নেই, কারণ আমার ভাগিনাকে আমি নিজের হাতে হত্যা করেছি। তখন উনি ওই লোকটি খুব অবাক হলেন যে আপনি আপনার ভাগিনাকে নিজের হাতে হত্যা করেছেন, কিন্তু কেন? তখন উনি ওই ঘটনাটি বললেন যে ওনার একটাই বোন ছিল, যখন ওনার বোনের বিবাহ মানে বয়স হয়ে গেল, তখন একটি ছেলে দেখে ওনার বোনকে বিবাহ করিয়ে দিলেন। বিবাহের পরে ওনার বোন
বারবার যখন নিজের সম্পত্তি দাবি করছিল ভাইয়ের কাছে, তখন ভাই বলছিল যে তোমাকে এত বছর ধরে লালন পালন করেছি, কত টাকা পয়সা খরচ হয়েছে, বিয়ের জন্য খরচ করেছি, তোমার যা সম্পত্তি ভাগে ছিল সবই টাকা পয়সা খরচে ব্যয় হয়ে গেছে, সুতরাং তোমার কোনো সম্পত্তি আমার কাছে নেই, সব সম্পত্তি খরচ করে ফেলেছি তোমারই পিছনে। তখন বোন ভাইয়ের সাথে আর বেশি আর্গুমেন্টে যায় নাই, কারণ হচ্ছে যে যেহেতু বাবা মা মারা যাওয়ার পরে ভাই তাকে বড় করেছিল, এই জন্য উনি আর কোনো আর্গুমেন্টে যান নাই। কিন্তু কিছুদিন পরে ওনার সন্তান হয় এবং ওনার স্বামী খুব অসুস্থ হয়ে যান। যখন স্বামীর চিকিৎসার জন্য বারবার ভাইয়ের কাছে আসছিল যে ভাই আমাকে কিছু টাকা দাও, স্বামীর চিকিৎসা করাবো, তখন বলছেন যে আমি তোমাকে কোনো টাকা দিব না। এভাবে বারবার তার বোনকে ফিরিয়ে দিয়েছে এবং একদম বিনা চিকিৎসায় ওই মহিলাটির স্বামী মারা যায়। তখন অনেক কষ্টে ওনার সন্তানকে উনি বড় করতে থাকেন এবং এক পর্যায়ে উনি নিজেও অসুস্থ হয়ে যান। সন্তান যখন আবার একটু বোঝা শিখেছে, 7-8 বছর বয়স হয়ে গেছে, তখন তার মামার কাছে গিয়ে বলেছে যে মামা আমার মা অসুস্থ, তার চিকিৎসা করা প্রয়োজন, আপনি কিছু টাকা পয়সা দেন। তখন বারবার উনি ওনার ভাগিনাকে ফিরিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত ওই বাচ্চা ছেলেটির মাও সম্পূর্ণ বিনা চিকিৎসায় মারা যায়। আচ্ছা, ওনার ভাই কোনো সহযোগিতা করেন নাই। যখন এই ধরনের ঘটনা দেখে ওই বাচ্চা ছেলেটির মনেও খুব দাগ কাটে যে আমার মামা এরকম করলো, তখন উনি ওর মামার সাথে বিভিন্ন ভাবে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়। ওই অল্প বয়সী ছেলেটাই, আচ্ছা, যে আমার সম্পত্তি হয় বুঝিয়ে দিবা, না হলে আমি বিচার সালিশের কাছে পুলিশের আশ্রয় নিব। তখন উনি অবস্থা বেগতিক দেখে একদিন বললেন ঠিক আছে তুমি রাত্রে এসো, আমি তোমার সম্পত্তি বুঝিয়ে দেব। যখন ছেলেটি সত্যি সরল বিশ্বাসে রাত্রে ওনার বাড়িতে এসেছিলেন, তখন উনি ছেলেটিকে খুব নৃশংসভাবে হত্যা করে একটি জায়গায় ফেলে রাখে এবং ওই লোকটি তারই আর এক শত্রুকে ওই হত্যা মামলায় ফাঁসিয়ে জেলখানায় ঢুকিয়ে দেয়। তো উনি যখন ওই হজ করার কার্যক্রম শুরু করবেন, তখনই দেখে ওনার ওই ভাগিনা বড় একটি দা নিয়ে ওনার প্রতিমধ্যে দাঁড়িয়ে আছে এবং ওনাকে ধাওয়া করে। তো এই ঘটনাটি রাসেল ভাই যে হয়তো অতটা ভয়ের না, কিন্তু আসলে এর মধ্যে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় আছে। তো তারপর আমি আর একটা কথা বলতে চাই রাসেল ভাই, আমি শুরুতে যে একটা স্টোরি বলেছিলাম যে একটা পাগলের ঘটনা এবং এখন একটি মৃত ছেলের ঘটনা যে বারবার এসে সামনে দাঁড়িয়ে থাকে, বাধা দেয়, এখানে কিন্তু একটা আত্মার বিষয় চলে আসছে। আসলে আত্মার বিষয়টি কি, আসলে কি এরকম যে মানুষ মারা যাওয়ার পরে এভাবে এসে মানুষকে বিরক্ত করে? আসলে কিন্তু রাসেল ভাই বিষয়টা তা না। কারণ আমাদের কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, আসলে মানুষ যখন মারা যায় তখন আত্মাটা ইল্লিন বা সিজ্জিন দুটার এক জায়গায় চলে যায় তার আমলের পার্থক্যের কারণে, এবং আল্লাহ তাআলা আনটিল দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাআলা এই আত্মাগুলোকে ওখানেই রেখে দেবেন এবং পরবর্তীতে সেগুলোকে রিলিজ করবেন। এখন তাহলে এই যে রূপ ধরে এরা কারা আসে, কারা এটা, তাহলে কি হচ্ছে? আসলে ভাই যে মানুষ যদি কোনো খারাপ লোক হয়, তো দেখা যায় তার সাথে কিছু খারাপ জিন থাকে, সে হয়তো নিজেও বোঝে না। আবার যদি কেউ ভালো লোক হয়, তার সাথেও কিছু ভালো জিন থাকে, কিন্তু সে নিজেও সারা জীবনও বুঝতে পারে না। ওই ভালো লোকগুলো, ভালো জিনগুলো তার সাথে থাকে, তার উপকার করার চেষ্টা করে। তো অনেক সময় এই জিনেরা এই ধরনের কিছু ঘটনা ঘটায়, আমরা সেটাকে আত্মা মনে করি। এই যে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন জায়গাগুলোতে সুইসাইড হয়েছে, আমরা সেখানে একটা হন্টেড প্লেস হিসাবে সেটা পরিগণিত হচ্ছে। আমরা দেখি যে ওই সুইসাইড যিনি করেছেন তিনি ওখানে ঘুরে বেড়াচ্ছেন। আসলে এই ব্যাপারটা কি? আসলে কি সত্যি উনার আত্মা ওখানে আসে? না, আসলে কিন্তু বিষয়টা তা নয়। উনি যেভাবেই মারা যাক, সুইসাইড করে মারা যাক, ভালোভাবে মারা যাক, ওনার আত্মা ইল্লিন বা সিজ্জিনে চলে গেছে। আল্লাহ জানেন ওনার আত্মা ওখানে কোথায় তিনি রাখবেন। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যেমন পড়াশোনা করতে বসি, পড়াশোনার জন্য একটা এনভায়রনমেন্ট দরকার হয়, সুন্দর একটা পরিবেশের দরকার হয় পড়া মনে রাখার জন্য। ঠিক তেমনি ব্ল্যাক ম্যাজিক জিনেরা যখন প্র্যাকটিস করে, তাদের ওই প্র্যাকটিসটা কার্যকরী হওয়ার জন্য সেই ধরনের কিছু এনভায়রনমেন্টের দরকার হয়। ঠিক যেখানে অপমৃত্যুগুলো হয়, জিনেরা ওখানে এসে তার একটা আস্তানা গেড়ে এবং ওখানে ব্ল্যাক ম্যাজিক গুলো প্র্যাকটিস করে। ওরা চায় না মানুষ সেখানে আনাগোনা করুক, এই জন্য বিভিন্ন ভাবে মানুষকে ভয় দেখায়, ভয় দেখে ওই জায়গাগুলো হন্টেড করে রাখে। এটাই আসলে মেইন ঘটনা। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের লাস্ট লিসেনের সাথে একটু কথা বলে নিব যে আপনি আপনার নামটি সবার আগে বলেন। হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি বলছি তৌফিক ওমর সজীব। আচ্ছা, আপনার বাসাটা কোথায়? আমার বাসা রাজবাড়ী জেলার কাজীপাড়া গ্রামে। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনাদের এলাকায় খুব অদ্ভুত টাইপের গাছ রয়েছে। কয়টা গাছ এটা? কি গাছ এবং কয়টা গাছ? আমাদের এলাকায় মেন রোড থেকে একটু হেঁটে গেলে কাজীপাড়া মোড় থেকে 1 মিনিট পথ, ওখানে 4টা তাল গাছ আছে। ওই 4টা তাল গাছ আপনার রাতে 4টা তাল গাছ এক হয়ে যায়, এক হয়ে
একটু পরে তো হয়। এবং এটা এলাকাবাসী দেখেছেন? এটা এলাকাবাসী অনেকে দেখেছে, এখনো ঘটে। আচ্ছা, এখনো ঘটে। এবং আপনাদের একটা ব্রিজের কথা বলছিলেন, সেখানে কি ঘটে? সেখানেও তো মনে হয় হন্টেড একটা ব্রিজও আছে আপনি বলছিলেন। হন্টেড একটা ব্রিজ, ওখানে ছোট একটা বাচ্চা মেয়ে মানে দেখা যায়, সে এখন বড় হয়েছে আমাদের এলাকার মুরব্বী। মানে মেয়েটা কি ওখানেই মানে আস্তে আস্তে বড় হচ্ছে এরকম? রাত্রাই বড় হচ্ছে। তাই মানে তার মানে হচ্ছে যে আগে যে যারা ছোট মেয়ে দেখতো সেই মেয়েটাকেই এখন আস্তে আস্তে বড় দেখছে। এবং এই মেয়েটা কি আসলে কোনো অস্তিত্ব আছে? হ্যাঁ, অস্তিত্ব আছে, মানে যারা তাদের সাথে ঘটে তারা দেখে মাঝে মধ্যে, আমাদের কাছে বলে, এই আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমরা তো যেভাবে ঘটনাটি লিখেছেন সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মালিহা জাহান চৌধুরী শ্রাবণী, আদমজি ক্যান্টনমেন্টের প্রথম বর্ষের ছাত্রী। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না, তাই ইমেল করলাম। জানি না আপনাদের এই স্টোরিটা কেমন লাগবে, তারপরে বলছি। ঘটনাটা হলো, আমি যখন আম্মুর পেটে ছিলাম 1996 সালে, তখন আম্মু নোয়াখালীতে এইচএসসি পরীক্ষা দিচ্ছিল। একদিন পরীক্ষা শেষে বাসায় ফিরতে ফিরতে দুপুরের জোহরের নামাজের আজান দিয়ে দেয়। আম্মুকে আসতে হয় একটা তেঁতুল গাছ পার হয়ে। দুপুরবেলা তেঁতুল গাছের নিচে আসতে গিয়ে আম্মুকে একটা জিন ধরার সাথে সাথে আম্মু সেন্সলেস হয়ে যায়। তখন আম্মুকে সুস্থ করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তারপর আমার অনেকগুলো প্রবলেম শুরু হয়। আম্মুকে সবাই বকা দিত এবং তারপরে আম্মুকে সূরা পড়ে ফু দিলে ঠিক হয়ে যেত এবং অনেক হুজুর কবিরাজ দেখানো হয়, তারপরেও কিছু হলো না। আম্মুর প্রবলেম এই দেখা দিত মাঝে মাঝেই, কারণ হুজুর বলেছিল যে আম্মুকে যে জিন ধরেছে সে ভালো একটা জিন। তারপর আমি জন্মগ্রহণ করলাম। এরপর থেকে জিন আরো বেশ কিছু সময় আম্মুকে ডিস্টার্ব করতে লাগলো। তারপর আব্বু অনেক কবিরাজ হুজুর সবাইকে আবার দেখালেও কিছু না হলে আস্তে আস্তে জিনিসটা কমতে লাগলো। এবং আপনি শুনে অবাক হবেন যে জিনটা এখনো আম্মুর সাথে আছে এবং তার রক্তের সাথে মিশে গেছে। আর একটা ব্যাপার হচ্ছে, যেহেতু আমি তখন আম্মুর পেটে ছিলাম, তাই আমার বয়স যখন 15 বছর, তখন থেকে আমি প্রায় দেখতাম দুপুরে যখন আমি ঘুমাতাম তখন কেউ একজন সাদা কাপড় পরে আমার থেকে 5-6 হাত দূরে নিচু হয়ে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে এমন প্রতিদিন দেখতাম এবং এমনও হয়েছে যে আমি রাতে আমি ঘুমালে আমাকে কেউ বালিশ দিয়ে মাথায় চেপে ধরে রাখতো। তারপর আমাকে হুজুর দেখানো হলে তিনি বলেন যে সেই জিনটা আমাকে বিরক্ত করে, কিন্তু কেন কোনো ব্যাখ্যা জানা নেই। আর 2 বছর ধরে ঘটনাটা হয় সেটা হলো যে কোনো ধরনের খারাপ কিছু হলে, মানে খারাপ কিছু যদি আমার সাথে ঘটতে যায় তার আগে আমি টের পেয়ে যাই এবং আমি যেটা কল্পনা করি তার 100% না হলেও 95% সেই ঘটনা ঘটবেই। আমি একটা ব্যাপার হলো, আমি স্বপ্নে যেটা ঘটে তার প্রতিফলন পড়ে বাস্তবে। যেমন আমি স্বপ্নে পড়ে গিয়ে আমার পায়ের হাড্ডি ভেঙে গেছে দেখলাম এবং সকালে উঠে পায়ের ব্যথার জন্য উঠতে পারছিলাম না, কিন্তু আমার পায়ে কোনো ধরনের কোনো ব্যথা ছিল না ঘুমাতে যাওয়ার আগে। এরপর 2 দিন হয়ে গেছে আমার পায়ের ব্যথা কমে না এবং পা ফুলে গেছে। তখন আমি ডাক্তারের কাছে এক্সরে করালে ডাক্তার আমাকে বললেন যে পায়ের হাড্ডি ভেঙে গেছে। এটা শুনে আমি পুরো শকড, এটা কিভাবে সম্ভব। তারপর পরশু রাতে আমি স্বপ্নে দেখি আমার সাথে কারোর সাথে ঝগড়া করতে গিয়ে চিৎকার করতে গিয়ে আমার গলা বসে গেছে, অথচ আমি আমাদের কাজের বুয়ার সাথে চিৎকার করতে গিয়ে আমি আমার বুয়ার সাথে কখনো এই ধরনের কোনো কিছু করি নাই। তারপর ঘুম থেকে উঠে খুব অবাক হয়ে দেখলাম যে কথা বলতে গিয়ে আমার গলা বসে গেছে, অথচ আমার সামনে কাশি পর্যন্ত হয় নাই। ইদানিং দেখি আমি ঘুমানোর সময় আমার পাশে দাঁড়িয়ে থাকে কেউ একজন, কিন্তু আমি তার দিকে তাকাই তখন সেটা উপরে চলে যায় এবং কোথায় যে যায় আমি আর খুঁজে পাই না। এই ছিল আমার জীবনের বাস্তব কিছু ঘটনা, যেটার মুখোমুখি আমি প্রতিদিন হচ্ছি। ভালো লাগলে শেয়ার করবেন।